হ্যাঁ, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টারের নাম। আচ্ছা, কলমের খালিটা বেশি মোটা হয়ে গেছে। এটা কি অসুবিধা হবে এরকম লিখলে? দেখা যাচ্ছে? আর একটু মোটা করবো এবার? ঠিক আছে। আচ্ছা, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এবার দেখ, জীবজগৎ, জীবজগৎ মানে কি? আচ্ছা, জীব মানে কি আগে বল। যার মধ্যে জীবন আছে, যার মধ্যে জীবন আছে তাকেই জীব বলা হয়, তাই না? জীব মানে কি? যাদের মধ্যে প্রাণের অস্তিত্ব আছে। জীবের উদাহরণ দিয়ে দেখি। মানুষ। মানুষ। আর গাছ? গাছ কি জীব হবে না হবে না? হবে। হবে। জীবের মধ্যে অনেক ধরনের জীব হয়, ঠিক আছে? তার মধ্যে মূলত দুই ধরনের হচ্ছে কি, আমাদের যেটা সবচেয়ে বেশি পরিচিত সেগুলো হচ্ছে কি, একটা প্রাণী আর একটা কি, উদ্ভিদ। উদ্ভিদ মানে কি? যারা উদকে ভেদ করে ওঠে, মানে উদ মানে মাটি, ঠিক আছে? তাহলে বলবি পাহাড়ও তো উদ্ভিদ, কিন্তু পাহাড় মানে উদ্ভিদ না, গাছ মানে উদ্ভিদ। ওটাকে মানে বাংলা ব্যাকরণে কি যেন বলে যে অনেক বড় অর্থ ছিল, সেটা অর্থ সংকুচিত হয়ে, মানে মাটির থেকে যারা যারা ওঠে তারাই আগে উদ্ভিদ ছিল, এই উদ্ভিদ কথাটার মানে। এখন ওটাকে কি অপভ্রংশ না, মানে কিছু একটা বলে যেটার অর্থ হলো মিনিংটা সীমিত হয়ে একটা ছোট জিনিসে আবদ্ধ হয়ে গেছে। এখন খালি গাছকেই উদ্ভিদ বলা হয়, পাহাড়কে উদ্ভিদ বলা হয় না। যেমন তোর পিয়াজি যে কথাটা আছে, পিয়াজি মানে পেঁয়াজ দিয়ে যা তৈরি হয় তাকেই পিয়াজি বলে, ঠিক আছে? সেটা হচ্ছে আগে ছিল, কিন্তু এখন আমরা পেঁয়াজি বলতে পেঁয়াজের সব কিছুকে বুঝি না, পেঁয়াজের যে চপটা আছে তাকেই পেঁয়াজি বলি। এগুলো বাংলা ব্যাকরণে ছিল, মনে পড়লো হঠাৎ বললাম। হ্যাঁ, তাহলে জীবন বিজ্ঞানে ফিরে আসি। জীব মানে কি? যার প্রাণ আছে। ফালতু কথা বলবি না, এদিকে তাকা, ঠিক আছে? প্রাণী আর উদ্ভিদ, তাই না? আরো অনেক কিছু হয়, কিন্তু আমরা এখন দেখছি খালি প্রাণী আর উদ্ভিদকে। বোঝা গেল? এবার কি বলেছে যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এদের সবার মধ্যে একটা সম্পর্ক আছে, তাই না? এদেরকে কন্ট্রোল করতে হয়, মানে তোরা তো একটা মানুষ, তাই না? তোরা যা খুশি তাই করিস না, কন্ট্রোলে থাকিস সবসময়, তাই তো? তাই না? মাঝে মাঝে কন্ট্রোল হয় না, লিমিট ক্রস করে ফেলিস। পড়াশোনা যেমন লিমিট ক্রস করে ফেলছিস পড়াশোনা করে করে, সেরকম এদেরকেও নিয়ন্ত্রণ করতে হয়। তো আমাদের শরীরের যে পুরো সিস্টেমটা আছে, ঠিক আছে, সেই শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ মিলেও একটা কি করে, তো শরীরটাকে টিকিয়ে রেখেছে, যে হ্যাঁ সিস্টেমটা জ্যান্ত আছে এখনো। হ্যাঁ, আর এক একটা জীবের সঙ্গে আরেকটা জীব, তাদের মধ্যেও বিভিন্ন ধরনের কোঅর্ডিনেশন আছে, তাই না? তুই ওই ঘাস পাতা মানে ওই কি যেন বলে, শাকসবজি তুলে খাচ্ছিস, ঠিক আছে, ওই জন্য তুই বেঁচে আছিস। তারপরে তুই চাষ করছিস, ওই জন্য ওরা বেঁচে আছে, ঠিক আছে? এরকম করে সবার মধ্যে একটা কোনো না কোনো সম্পর্ক আছে, সমন্বয় আছে, এরকম করে বেঁচে থাকে। তো ওই জিনিসটাকেই সমন্বয় বলা হয়, জীবজগতের নিয়ন্ত্রণ আর সমন্বয়। তো এগুলো ফালতু কথা বললাম, এগুলো কোনো কাজে লাগবে না এতক্ষণ যা যা বললাম, ঠিক আছে? এবার দেখ, যেখান থেকে কাজে লাগা শুরু হবে সেটা হচ্ছে কি, সংবেদনশীলতা। ঠিক আছে, বা সেন্সিটিভিটি। বোঝা গেল? মানে ধর তোকে আমি একটা থাপ্পড় মারলাম, তোর তো ব্যথা লাগবে, তুই বুঝতে পারবি, তাই না? তাহলে কি হবে, পরের দিন তুই পড়াশোনা করে আসবি। তো এটা একটা সাড়া প্রদান হলো। সংবেদনশীলতা মানে কি করলাম, মানে একটা সাড়া প্রদান করলাম, তাই না? এই সাড়া প্রদানকেই আমরা কি বলা হচ্ছে বলি, সেন্সিটিভিটি, সাড়া প্রদান।
প্রদান। আর উদ্দীপকটা কি হয়ে গেল? এই উদাহরণে উদ্দীপকটা কি হয়ে গেল? উদ্দীপক হয়ে গেল। ওই যে থাপ্পড় মারলাম, যে থাপ্পড়টা হচ্ছে উদ্দীপনা, ঠিক আছে? থাপ্পড়টা হচ্ছে মানে যেটা কারণ ছিল, যেই কারণের জন্য আমাদের সংবেদনশীলতা বা সাড়া প্রদান হয়, সেই কারণটাকে আমরা কি বলবো? উদ্দীপনা বা উদ্দীপক। সাড়া প্রদান এর কারণ যেটা, সেটা কি হয়ে যাবে? উদ্দীপক, ঠিক আছে? এবার কি বলেছে? হ্যাঁ, উদ্দীপকের প্রকারভেদ। উদ্দীপক এবার কয় ধরনের হতে পারে? দেখ, দুই ধরনের হতে পারে, একটা বাহ্যিক আর একটা হচ্ছে কি আন্তরিক। তোর ধর খিদা পেলো একটু পরে, ঠিক আছে, তুই কি করবি? খাবার খাবি, তাই না? তো খাওয়াটা কি হয়ে যাচ্ছে? তোর সাড়া প্রদান বা কি সংবেদনশীলতা, তাই না? খাওয়াটা হয়ে যাচ্ছে সংবেদনশীলতা বা সাড়া প্রদান। এই তোকে কোথায় পড়াচ্ছি আমি? এদিকে দেখ না, দাগাতে হবে না, পরে দাগাবি, ঠিক আছে? তাহলে সাড়া প্রদান হচ্ছে কি? খিদা পেলে খাওয়াটা হচ্ছে সাড়া প্রদান। থাপ্পড় মারলে গালটা সরিয়ে নেওয়া বা পরের দিন পড়াশোনা করে আসা, সেটাও কি হয়ে যাচ্ছে? সাড়া প্রদান বা সংবেদনশীলতা। আর উদ্দীপক কি হয়ে যাচ্ছে? প্রথম ক্ষেত্রে খিদা পাওয়াটা, আর সেকেন্ড ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? থাপ্পড় মারাটা, তাই না? তো থাপ্পড় মারাটা কি তোর শরীরের ভেতর থেকে তৈরি হয়েছে? হয়নি। তাহলে থাপ্পড় মারাটা কি হবে? বাহ্যিক, বাহিক্য না, বাহ্যিক, ঠিক আছে? বাহ্যিক উদ্দীপক। আর তোর খিদা পাওয়াটা কি হয়ে যাবে? তোর অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ বয়সের দীর্ঘী মূর্ধন্য উদ্দীপক। তাহলে বোঝা গেল। এবার দেখ, তোদের বইয়ে অনেক উদাহরণ আছে এগুলোর। আমি তো দুটা বোঝানোর জন্য উদাহরণ দিলাম। এখানে কি কি বলেছে উদাহরণ? বইয়ে চলে যাই, কোথায় গেল? 3 পেজে চলে এসেছি। বাহ, এক সেকেন্ড। পেস্ট। দেখ, তাহলে আমরা কি কি বললাম? যে সংবেদনশীলতা, ঠিক আছে, মানে নির্দিষ্ট কোনো বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকেই কি বলা হয়? সংবেদনশীলতা। বোঝা গেল বইয়ে কি লেখা আছে এখন, তাই তো? তারপর কি বলেছে? যে উদ্দীপক জিনিসটা কি, মানে এই সাড়া প্রদান বা সংবেদনশীলতার কারণটা কি, কার জন্য এই সাড়া প্রদান করছে, ঠিক আছে, সেটাকেই আমরা কি বলি? উদ্দীপক। তারা দুই প্রকারের হয়, একটা বাহ্যিক আর একটা কি হচ্ছে? আভ্যন্তরীণ। বাহ্যিক উদ্দীপকের এখানে কি কি উদাহরণ দিয়েছে? যেমন ধর, মটর গাছ আছে, শক্ত একটা লাঠি আছে, এখানে ধর তোর বাঁশের ডগা রেখে দিয়েছি সেখানে, তাহলে লাউ গাছটায় এরকম করে একে জড়িয়ে জড়িয়ে উঠে যাবে। তাহলে এই বাইরের যে লাঠিটা, সেই লাঠিটাই ওকে বলছে যে না, এখানে আমি শক্ত একটা জিনিস আছে, এখানে জড়িয়ে জড়িয়ে তুই উপরের দিকে উঠে যেতে পারবি, তাই না? সেই জন্য এখানে তোর এই শক্ত অবলম্বন যেটা, সেটা কি হয়ে গেল এখানে? বল, উদ্দীপক। ও বলছে যে হ্যাঁ, আমি আছি, তুই আমার সাপোর্ট নিয়ে উপরে উঠতে পারিস। আর এই সাপোর্ট নিয়ে উপরে ওঠাটা কি হয়ে গেল? তোর সাড়া প্রদান, তাই না? আর আভ্যন্তরীণ উদ্দীপকের এই যে এখানে বলেছে মটর গাছ কোনো সংস্পর্শে, স্পর্শ উদ্দীপনা বলে এটাকে, ঠিক আছে? মানে এই যে এখানে তোর একটা যে ইয়েটা আছে, ওই বাঁশটা আছে, সে ওই গাছের সঙ্গে যখন টাচ হবে তখন বুঝতে পারবে, টাচ হলেই তো বুঝতে পারবে না যে এখানে কেউ একটা আছে, তখন তাকে জড়িয়ে উঠবে। তো ওই জন্য একে স্পর্শ উদ্দীপনা বলে, উদ্দীপনাটাকে। যাই হোক, আর অভ্যন্তরীণ উদ্দীপকের উদাহরণ কি দিয়েছে বল? যেমন হরমোন গাছের উদ্ভিদের বৃদ্ধির যোগান ঘটায়। মানে গাছটা যে বড় হয়, কেন বড় হয়? ওদের মধ্যে কিছু রাসায়নিক জিনিসপত্র আছে, সেটা নিয়মিত ওদের মধ্যে রিলিজ হয়, সেটার জন্য ওদের বৃদ্ধি ঘটে, ঠিক আছে? তো সেটা হচ্ছে মানে একটা উদাহরণ। হরমোনের তো অনেক কাজ আছে, বৃদ্ধি ঘটানোটাও একটা কাজ। তো তোর ওটা তো শরীরের ভেতর থেকে উৎপন্ন হচ্ছে, হরমোনটা না, শরীরের ভেতর থেকে উৎপন্ন হয়ে তো শরীরকে ভেতর থেকেই বড় করছে। সেই জন্য সেটা হয়ে গেল একটা আভ্যন্তরীণ কি? উদ্দীপক।
এবার বলেছে কি পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ ও সাড়া প্রদানের পদ্ধতি, তাই না? এটা ফালতু জিনিস, মানে অত ইম্পর্টেন্ট না। চলন আর গমন আছে না? তাহলে চলন গমনটা আগে একটু বলে দিই, তারপরে এটা বলছি, ঠিক আছে? আচ্ছা, কালি মিটা এখান থেকে। চলন আর কি গমন। আচ্ছা, চলন জিনিসটা কি বল? যে একই জায়গায় স্থির থেকে শরীরের অঙ্গ চলাচল করা। আর এটা কি এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন, তাই না? সামগ্রিক স্থান পরিবর্তন। সামগ্রিক মানে গোটা বডিটাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, বোঝা গেল? তাই তো, চলন গমন বোঝা গেল। এবার কি আছে? এবার যেটা আছে পরিবেশের, দেখ সেকেন্ড পেজ, হ্যাঁ, পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ এবং উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতি। মানে ওই গাছ বা প্রাণী, ঠিক আছে, এটা কি করছে না, এখানে শুধু উদ্ভিদের কথাই বলেছে। হ্যাঁ, গাছ কীভাবে তোর হচ্ছে উদ্দীপনাটা গ্রহণ করে সেটার কথা বলেছে। তো এখানে এই আলফাল কথা আছে। তারপর যেটা ইম্পর্টেন্ট আছে এক লাইনই, সেটা হচ্ছে যদিও উদ্ভিদের ক্ষেত্রে উদ্দীপকের ফলে সাড়া প্রদান দেখা যায়, ঠিক আছে, কিন্তু সেটা খুব স্লো হয়, ঠিক আছে, সেটা খুব স্লো হয়। প্রাণীদের ক্ষেত্রে খুব দ্রুত হয়। ধর কি বলবো, তোর ওই ওই একই উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, তোকে একটা থাপ্পড় মারলাম আমি, তোর কি হবে? সঙ্গে সঙ্গে ব্যথা লাগবে, তাই না? কিন্তু গাছকে আমি যদি একটা থাপ্পড় মারি, ওর জিনিসটা খুব ধীরে 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 পরিবর্তন হবে, ঠিক আছে, তোর গাল সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে। কিন্তু গাছকে যদি আমি একটা থাপ্পড় মারি, ওর ভেতরেও কিছু না কিছু পরিবর্তন হবে, যেটা আমরা খালি চোখে দেখতে পাবো না, কিন্তু হবে। সেটা যখন আমরা যন্ত্রপাতি দিয়ে মেপে মেপে দেখবো কি পরিবর্তন হচ্ছে, সেটা দেখবো অনেক পরে হচ্ছে, খুব স্লো স্লো হচ্ছে, তাই না? ওদের সাড়া প্রদানের যে প্রসেসটা আছে সেটা খুব আস্তে আস্তে হয়, ধীরে ধীরে হয়, বোঝা গেল? ওটাই বলেছে, এই লাইনটাই এখানে ইম্পর্টেন্ট, আর বাকি সব ফালতু। তারপর কি উদাহরণের সাহায্যে এখানে একটা উদ্ভিদের সাড়া প্রদান ব্যাখ্যা করেছে। আচ্ছা, ভালো কথা। এবার দেখ এখানে কি বলেছে, উদ্ভিদের সাড়া প্রদান দুই ধরনের হয় যে কোন সাধারণত, ঠিক আছে? উদ্ভিদের যে সাড়া প্রদান আছে, কোথায় গেল, উদ্ভিদের সাড়া প্রদান মূলত দুই ধরনের হয়, বুঝা গেল? মূলত কয় ধরনের? দুই ধরনের। যেমন একটা হচ্ছে তোর রসস্ফীতিজনিত, আরেকটা কি ধীর বৃদ্ধিজ চলন, তাই না? ঠিক আছে, বোঝা গেল? এবার কি বলেছে যে রসস্ফীতি জনিত, জনিক কেন লিখলাম, জনিত, আরেকটা ধীর বৃদ্ধিজ চলন। রসস্ফীত জনিত চলন মানে কি? এটা মানে সাময়িক, এটা হচ্ছে একটা সাময়িক ঘটনা, স্থায়ী নয়, কিন্তু এটা কি হচ্ছে স্থায়ী। মানে একবার গাছ যদি বড় হয়ে যায়, সেটা তো চিরকালই বড় হয়ে থাকবে না। আর এটা কি বলেছে রসস্ফীত জনিত চলন, এটা হচ্ছে সাময়িক। মানে রসস্ফীত মানে কি বুঝতেই পারছিস, রস দ্বারা স্ফীত মানে গাছের যে রস আছে সেটা তোর কোনো জায়গায় যাওয়া আসা করছে, সেই জন্য গাছটা কি হয়ে যাচ্ছে, স্ফীত। স্ফীত মানে ফুলে যাওয়া, ঠিক আছে? তো কোনো জায়গায় একটা রস যদি জমা হয়ে যায়, তাহলে সেটা কি হবে, ফুলে যাবে, তাই না? তো রসের এদিক ওদিক যাওয়ার জন্য
গাছের যে চলন তৈরি হয়, গাছ কি হবে, রস এদিক ওদিক গেলে গাছের এদিক ওদিক যেখানে যাবে সেই জায়গাগুলো ফুলে যাবে, তাই না? তো সেই জন্য কি করবে, আমরা দেখতে পাবো, মানে সেটার জন্য নড়াচড়া হবে গাছের, তাই না? এটা যদি একটা ধর তোর এরকম পাতা হয় গাছের, ঠিক আছে, এটা একটা গাছের পাতা, এবার এখান থেকে রসটা ধর তোর নিচে এখানে চলে আসলো, তাহলে কি হবে, এখানে তোর জল নেই, রস নেই, তাহলে চিপসে যাবে জায়গাটা, তাহলে পাতাটা কেমন হয়ে যাবে, পাতাটাও এখন এরকম নিচের দিকে নুয়ে পড়বে, তাই না? এবার কি হচ্ছে, কোনো একটা উদ্দীপনার প্রভাবে দেখা গেল যে এখান থেকে আবার গাছের যে রসগুলো সেগুলো এখানে চলে আসলো, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, এখানে তোর এই জায়গাটা ফুলে গেল, টাইট হয়ে গেল পুরো, তাহলে এই জিনিসটা কি হয়ে গেল, এরকম করে উপরের দিকে চলে এলো, পাতাটা নর্মাল হয়ে গেল, তাই না? তো এই ধরনের, তো পাতাটা কখনো মানে চেঞ্জ হচ্ছে, অবস্থাটা খালি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, একদম পার্মানেন্টলি বড় হয়ে যাচ্ছে না। এটা হচ্ছে রসস্ফীতজনিত চলন, যেটা হচ্ছে সাময়িক হয়। আরেকটা কি বলে, আরেকটা হচ্ছে তোর স্থায়ী, মানে এটা ধর একটা পাতা ছিল আগে, ঠিক আছে, এই পাতাটা কি হয়ে গেল একটু পরে বলতে অনেকটাই সময় পরে, তোর এই সূর্যের আলো একটা উদ্দীপনা, ধর সূর্যের আলো পেলে ওরা খাবার বানাবে, খাবার বানিয়ে কি হবে, বড় হয়ে যাবে। তো এটা কি আর ছোট হবে, হবে না, কিন্তু এটা তোর নিচের দিকে নেমে গেছিল, আবার উপরের দিকে উঠে গেল, তাহলে বোঝা গেল রসস্ফীত চলন আর ধীরবৃদ্ধিজ চলন, তাই না? এবার কি বলেছে দেখি, রসস্ফীতজনিত চলন, এবার এখানে উদাহরণ দিয়েছে, ঠিক আছে, আরেকটা উদাহরণ দিয়েছে এখানে লজ্জাবতী গাছের, ঠিক আছে, লজ্জাবতী গাছের কি, লজ্জাবতী গাছের এখানে বিজ্ঞানসম্মত নাম যা যা থাকবে সব কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে, মাইমোসা পুটিকা। তো যাই হোক, ইংলিশ টাচ মি নট, এখানে কি বলেছে, এর পাতাগুলোকে যদি স্পর্শ করা হয় তাহলে কি হয়, পত্রগুলি নুয়ে পড়ে, ওই যে যেটার উদাহরণ আমি দিলাম এক্ষুনি, তাই না? স্পর্শ উদ্দীপনা পেলে পাতাগুলো নুয়ে পড়ে, তাই না? আবার স্পর্শ উদ্দীপনা যদি সরিয়ে নিস তাহলে কি হয়ে যাচ্ছে, পাতাগুলো আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে, তাই না? তারপর বনচারাল গাছ যে আছে, ঠিক আছে, এটা একটা গাছ, আমিও চিনি না কোন গাছ, যাই হোক, এর কি বলেছে, ত্রিফলক যুক্ত পাতার বৃন্তের পাশে ছোট কয়েকটি পত্র ক্রমাগত ওঠানামা করতে থাকে, এই যে ছবিটা দেখ, মানে এটা একটা পাতা, এখানে ছোট ছোট দুটা পত্রক আছে, ঠিক আছে, এগুলো এরকম ওঠানামা করতে থাকে, ঠিক আছে, টং 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 করে এরকম করে ওঠানামা করতে থাকে। হ্যাঁ, তো এগুলো কিসের জন্য হয়, এগুলো এই দুটাই কিসের উদাহরণ হয়ে গেল তোর, রসস্ফীতজনিত চলন, এখানে কোনো কিছুই বৃদ্ধি পাচ্ছে না, তাই না? তাহলে এই বনচারালের উদাহরণটা আর লজ্জাবতীর উদাহরণটা হয়ে গেল তোর রসস্ফীতজনিত চলনের উদাহরণ, ঠিক আছে। আর এখানে আরেকটা ইনফরমেশন দিয়েছে, সেটা হচ্ছে তোর কি, এই যে বনচারাল গাছের যেটা হয়, মানে ডেসমোডিয়াম গাইডেন্স, ঠিক আছে, সেই চলনটা খালি দিনের বেলাতেই ঘটে, এছাড়াও তোর এই বৈদ্যুতিক তরঙ্গ, চৌম্বক ক্ষেত্র, এগুলো হচ্ছে উদ্দীপনা বা উদ্দীপক, ঠিক আছে, মানে লজ্জাবতীকে যেমন আমি স্পর্শ করলেই ওটা নুয়ে পড়ছে, তারপরে আবার হাত সরিয়ে নিলে ঠিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এখানে কি সেই উদ্দীপনাগুলো কখনো তোর সূর্যের আলো, কখনো এই চৌম্বক ক্ষেত্র, বিদ্যুৎ ক্ষেত্র ইত্যাদি। বনচারাল গাছটাকে ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলা হয়, বোঝা গেল, এটা একটা নাম, গাছটার উপাধি, ডাকনাম হয় না, ডাকনাম। হ্যাঁ, আর তোর যেটা পার্মানেন্টলি বেড়ে যাচ্ছে সেটার উদাহরণ তো জানিস, গাছের বড় হওয়া, এর থেকে ভালো উদাহরণ আর কি হবে, তাই না? তারপরে এখানে জগদীশচন্দ্র বসুর তোর একটা কাজের কথা বলেছে, এগুলো হচ্ছে মানে মেইন টপিকের বাইরে, ঠিক আছে, সাইড টপিক তো বলেছে, যখন আমি বলে দিচ্ছি। জগদীশচন্দ্র বসু ওই লজ্জাবতী গাছ আর বনচারাল গাছ এগুলো নিয়ে পরীক্ষা করেছিল, যন্ত্রটার নাম জানিসই সবাই, ক্রেস্পোগ্রাফ, তাই না, খুব ফেমাস এটা। তো এই যন্ত্রটা খুব সূক্ষ্ম, মানে 1 সেকেন্ডে যদি 1 মিলিমিটারও তোর গাছটা নড়াচড়া করে সেটাও এই যন্ত্রটা মাপতে পারত, ঠিক আছে। এগুলোর থেকে তিনি কি আবিষ্কার করেন, কোথায় গেল, হ্যাঁ, গাছও প্রাণীর মতোই নানান ছন্দবদ্ধ ক্রিয়া সম্পন্ন করে, তাই না, ছন্দবদ্ধ ক্রিয়া সম্পন্ন করে, যেরকম সেরকম না, ছন্দবদ্ধ মানে আমাদের যেরকম সময় সময় খিদা পায়, সময় সময়
সব হয়, সেরকম গাছেরও ছন্দবদ্ধ ক্রিয়া আছে, ঠিক আছে, যা উদ্ভিদের চলন তথা সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে। মানে আমরা খিদা পায় জন্যই আমরা যাই, খাওয়া দাওয়া করি, সেরকমই উদ্ভিদেরও ধর কোনো এরকম সময় সময় কি হয়, ছন্দবদ্ধভাবে বিভিন্ন রকম তোর শরীরের মধ্যে পরিবর্তন হয়, ওই জন্য তারাও বিভিন্ন রকম চলন দেখায় সময় সময়। বোঝা গেল? আরেকটা কি উনি বের করেছিলেন, সেটা হচ্ছে ওই বাহ্যিক যে উদ্দীপকগুলো আছে প্রভৃতির জন্য কোষের অভ্যন্তরে বিভিন্ন পরিবর্তন সৃষ্টি করে বললে বিভিন্ন সাড়া প্রদান করতে পারে। মানে যেটা আভ্যন্তরীণ উদ্দীপক ছিল, যেমন আমরা কি বললাম সময় সময় খিদা পাচ্ছে, তাই না? তো এই জিনিসটা ছন্দবদ্ধভাবে হচ্ছে আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে যা যা হচ্ছে। আর বাহ্যিক উদ্দীপকের প্রভাবে ওটার তো কোনো গ্যারেন্টি নেই কখন কি হবে। আমি তোকে কবে থাপ্পড় মারবো কোনো গ্যারেন্টি আছে? নেই। ওটাই বলেছে এখানে, গাছেরও তাই, যখন যখন ওর বাইরের উদ্দীপক পাবে তখন তখন দেখা দেবে। এটা অভ্যন্তরীণ উদ্দীপকের কথা বলেছে, এটা বাহ্যিক উদ্দীপকের কথা বলেছে, আর কিছুই বলেনি। ঠিক আছে, এইবার চলে আসছি, দেখ কত দূর ছিল। আমরা কি কি পড়লাম একবার বলে নিই। আমরা বললাম জীব মানে কি, প্রাণী উদ্ভিদ। তারপর কি বললাম, সংবেদনশীলতা বা সাড়া প্রদান। সাড়া প্রদান কখন করবে, যখন তো শরীরের ভিতর থেকে কোনো পরিবর্তন হবে অথবা বাইরের থেকে কোনো পরিবর্তন হবে। ঠিক আছে, তো এই পরিবর্তনগুলোকে আমরা কি বলি, বা কারণগুলোকেই আমরা কি বলি, উদ্দীপক বলি, যার প্রভাবে আমরা কি করব, আমরা কোনো রেসপন্স করব, তাই না? রেসপন্স মানে কি, সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। তো আমরা যে সাড়া প্রদান করব, কেন সাড়া প্রদান করব, নিশ্চয়ই কোনো কারণ আছে। সেই কারণটা যদি শরীরের ভিতর থেকে তৈরি হয় তাকে আমরা বলবো অভ্যন্তরীণ উদ্দীপক, আর সেটা শরীরের বাইরের থেকে তৈরি হলে আমরা বলবো সেটা বাহ্যিক উদ্দীপক। তারপর আমরা দেখলাম চলন আর গমন মানে কি। গমন মানে গোটা শরীরটাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, আর চলন মানে শরীরটা একই জায়গায় স্থির থাকবে কিন্তু শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করবে, তাই না? এবার এই যে চলন দেখলাম, এই চলনের মধ্যেও উদ্ভিদের ক্ষেত্রে চলনের আবার দু রকম দেখলাম। যে একই জায়গায় যে নড়াচড়া করে সেটাও দু ধরনের হতে পারে। একটা একই জায়গা থেকে নর্মালি নড়াচড়া করছে, সেটা হচ্ছে স্থায়ী নয়, ঠিক আছে, কিন্তু আরেকটা কি বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে মানেও একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, তাই না? সেটাও একটা চলন, কিন্তু এটা হচ্ছে স্থায়ী চলন। বোঝা গেল? তারপর জগদীশ চন্দ্র বসুর কয়েকটা কাজের কথা বললাম, যে উনি টেলিস্কোপ দিয়ে পরীক্ষা করে দেখেছিল, কি দেখেছিল, যে ওই আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে কি হয়, ছন্দবদ্ধভাবে রেসপন্স করে বা সাড়া প্রদান করে, সংবেদনশীলতা। ঠিক আছে, আরেকটা কি পড়লাম, যে বাহ্যিক উদ্দীপকের প্রভাবেও সাড়া প্রদান করে। এবার আমাদের যেটা ডিটেইলে পড়তে হবে আজকে, সেটা হচ্ছে উদ্ভিদের চলন। উদ্ভিদের, লেখাটা ছোট হয়ে যাচ্ছে না, উদ্ভিদের কি চলন। এবার কি চলন মানে কি, যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে স্বতঃস্ফূর্তভাবে একই স্থানে স্থির থেকে দেহের অঙ্গ প্রত্যঙ্গকে সঞ্চালন করে, তাকেই চলন বলা হয়, তাই না? তো উদ্ভিদের চলন দেখ কয় প্রকারের হয়, মূলত তিন প্রকারের হয়। ঠিক আছে, এটা সাড়া প্রদান দুই প্রকারের হয়, ওটা পড়ে নিলাম, তাই না? এখন এই সাড়া চলনটা দেখবো কত ধরনের হয়, তিন ধরনের। দুই ধরনের ওটা কি ছিল, যে কতভাবে রেসপন্স করে, মানে কতভাবে সাড়া প্রদান করে, সেটা ছিল দুই ভাবে। গাছ কি করতে পারে, সাড়া প্রদান যেটা ছিল, কি করতে পারে গাছ, হয় বৃদ্ধি পাবে অথবা কি করবে, অথবা নড়াচড়া করবে, তাই না, রসস্ফীতি জনিত। ওটা হচ্ছে সাড়া প্রদান কয়ভাবে করে, ঠিক আছে। কিন্তু এখন আমরা দেখছি কি, যে এই যে সাড়া প্রদান তো করে, ওটা সাড়া প্রদানের প্রসেসটা ছিল দুই রকম। এবার চলন, সাড়া প্রদানের মধ্যে একটা কি ছিল, চলন। সেই চলন জিনিসটা কত ধরনের সেটা দেখব। মানে আগের জিনিসটা ব্রড ছিল, যে কিভাবে কিভাবে ও রেসপন্স করে, এখন ওই রেসপন্সের মধ্যেই একটা জিনিস কিভাবে করে সেটার আমরা ভাগ দেখব, তাই না? হ্যাঁ, কি আছে একটার নাম ট্যাকটিক চলন, ট্যাকটিক চলন, আর একটা কি আছে
ট্রপিক চলন, ট্রপিক চলন, ন্যাস্টি, আরেকটা হচ্ছে কি ন্যাস্টিক চলন। হ্যাঁ, এবার দেখ, বোঝা গেল এগুলো চলনের প্রকারভেদ, মনে আছে তো এতটুকু না? এবার দেখ ট্যাকটিক চলন, ঠিক আছে? ট্যাকটিক চলন মানে অ্যাকচুয়ালি এটা গমনের মতোই। এটা কেমন? গমনের মতোই। এটা কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেখা যায়, নিম্ন শ্রেণীর উদ্ভিদে দেখা যায়, আরো অনেক জায়গায় দেখা যায়, সব বইয়ে উদাহরণ আছে, ওগুলো বলবো আস্তে আস্তে, ঠিক আছে? ট্রপিক চলন মানে কি? এটা বল, এটা একটা উদ্দীপকের যে গতিপথ আছে, মানে উদ্দীপকটা যেদিকে যেদিকে থাকবে সেদিকে সেদিকে এই চলনটা দেখা যাবে, ঠিক আছে? কি বললাম? উদ্দীপক যেদিকে থাকবে কি হবে? গাছটা সেদিকে বেঁকে যাবে, তাই না? উদ্দীপক যেদিকে থাকবে, উদ্ভিদ উদ্ভিদ সেদিকে বৃদ্ধি পাবে। এখানে বেঁকবে না, এখানে বৃদ্ধি পাবে, বেঁকবেও প্লাস বৃদ্ধিও পাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে দুটা জিনিসই আমি লিখি, বেঁকে যাবে ও বৃদ্ধি পাবে। বোঝা গেল? কিন্তু এখানে কি হবে? এখানে উদ্দীপকের তীব্রতার দ্বারা প্রবাহিত, উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। বোঝা গেল? মানে ধর তোর কিছু কিছু ডুমুর ফুলের ফোঁটা ধর, ডুমুর ফুল কখন ফোটে? এটা তো সবাই জানে, আমি জন্য উদাহরণটা নিলাম। ডুমুর ফুল কখনো কেউ দেখতে পায় না, কারণ ডুমুর ফুল রাত্রেবেলায় ফোটে, তাই না? তা আমি এটা ভাবতে পারি যে রাত্রেবেলায় তোর ওই আলোর তীব্রতা কম থাকে, তাই না? সেই জন্য ফুলটা ফোটে, কিন্তু দিনের বেলায় আলোর তীব্রতা বেশি জন্য ফুলটা ফোটে না, দেখতে পাই না। তো এই একটা উদাহরণ দিলাম যেটা তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আলোর। বোঝা গেল? এরকম আরো উদাহরণ আছে অনেক, তাই না? এবার দেখ ট্যাকটিক চলন তাহলে বোঝা গেল যেটা গোটা জিনিসটাই এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, মানে এটা মানে গমন, সোজা কথায়। বোঝা গেল? চলনের আন্ডারে কেন রেখেছে আমি জানি না, কিন্তু বিজ্ঞানীরা করেছে যখন কিছু ভেবেই করেছে যে ট্যাকটিক চলন মানে গমন, ঠিক আছে? তোরা কেউ জানলে এটা আমাকে বলিস তো, যে ওই গমন মানে ট্যাকটিক তো একটা চলন, তাই না? চলনের ভাগে মানে গমনের সাথে পার্থক্যটা কি? আগের দিনও বলেছিলাম কিন্তু আমি খুঁজে পাইনি কোথাও কিছু। যাই হোক, তারপরে কি বলেছে? ট্রপিক চলন। ট্রপিক চলন মানে কি? এই একটা গাছ ছিল ধর, ঠিক আছে? এখানে সূর্য যদি থাকে এদিকে, তাহলে কি হবে? এটা তোর একটা ঘর, অন্ধকার ঘর, এটা জানালা। তাহলে গাছটা কি হবে? কয়েকদিন পর সূর্যের দিকে বেঁকে বড় হবে, তাই না? সূর্যের দিকে বেঁকে বড় হবে। বেঁকবেও প্লাস বড়ও হবে, তাই না? আর এখানে কি হচ্ছে? এখানে ধর সূর্যমুখী ফুল একটা, ঠিক আছে? সানফ্লাওয়ার যেটাকে বলে, সূর্যমুখী ফুল এটা, ঠিক আছে? এখানে সূর্য ছিল,
সূর্যমুখী কেন নাম? কারণ সূর্যের দিকে মুখ করে থাকে সব সময়। সূর্য এখানে যখন আছে এখানে, এরপরে সূর্য ধর এখান থেকে চলে গেল এই দিকে, ঠিক আছে, এদিকে চলে গেল, তাহলে এটা কি হবে? এটার মুখটা এখন এইদিকে হয়ে যাবে এরকম, তাই না? এটা ফুলটা, বোঝা গেল? মানে সূর্যের সাথে সাথে এটা যাওয়া আসা করছে। মানে আলোর তীব্রতাটা যেখানে বেশি, ও তো জানে না কোনটা সূর্য কোনটা কি, তাই না? অ্যাকচুয়ালি কি হচ্ছে, আলোর তীব্রতাটা যেখানে বেশি এ সেদিকে ঘুরে যাচ্ছে, তাহলে এটা তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাই না? তাহলে এটা কি হয়ে গেল? একটা ন্যাস্টিক চলন, সূর্যমুখী গাছের যে উদাহরণটা, তাই না? বোঝা গেল? এবার দেখ এটা কি ছিল আমাদের। তাহলে আমরা এখন জাস্ট বুঝলাম এই জিনিসটা, তাই না? এর বোঝার থেকে আমরা বৈশিষ্ট্যগুলো বলতে পারবো। এটা ছিল তোর ট্যাকটিকের উদাহরণ, ট্যাকটিক। এটা ছিল তোর ট্রপিক। ট্রপিক মানে কি? বৃদ্ধি পাবে, তাই না? একটা দিকে বৃদ্ধি পাবে, সেটা হচ্ছে ট্রপিক। আরেকটা হচ্ছে তোর কি, যেটা তীব্রতা ঘুরবে, তাই না? বা ঘুরবে বা নড়াচড়া করবে জাস্ট, সেটা হচ্ছে কি আলোর তীব্রতা, মানে উদ্দীপকের তীব্রতার দ্বারা, সেটাকে আমরা বলবো ন্যাস্টিক, ন্যাস্টিক চলন, তাই না? তাহলে ট্যাকটিক চলনটা হচ্ছে তোর কি বললাম, যে গমন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, তাই না? ট্রপিক চলনটা কি? বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কি বৃদ্ধিজ চলনের মধ্যে পড়ছে, তাই না? একটু আগে আমরা পড়লাম উদ্ভিদ সাড়া প্রদান দুইভাবে করে, একটা বৃদ্ধি পেয়ে অথবা কি দিক পরিবর্তন করে, রসস্ফীত জনিত, তাই না? তো এই ন্যাস্টিক চলনটা কি দেখতে পাচ্ছি, কি রসস্ফীত জনিত না বৃদ্ধিজ? ন্যাস্টিক। ন্যাস্টিকে তো বৃদ্ধি পেয়ে যাচ্ছে না পার্মানেন্টলি, তাই না? এটা কি হচ্ছে, নড়াচড়া করছে, সূর্যদিকে, সূর্যমুখী ফুলটা ওদিকে ঘুরছে, এটা হচ্ছে সাময়িক, সময় সময় চেঞ্জ হচ্ছে, পার্মানেন্টলি নয়, তাই না? ওই জন্য সেটা কি রসস্ফীত জনিত। বোঝা গেল এটা? তাহলে এটা মানে কি, ট্যাকটিক চলন মানে অ্যাকচুয়ালি গমন, ট্রপিক চলন মানে অ্যাকচুয়ালি বৃদ্ধিজ চলন, আর এটা কি রসস্ফীত জনিত চলন। কেন বোঝা গেল সব? ক্লিয়ার? এবার কি বলেছে যে দেখ এদেরকে না আরেকটা তোর নাম দিয়েছে এখানে, কোথায় গেল, বক্রচলন যেটাকে বলে। বক্রচলন মানেই চলন, হ্যাঁ, দেখবি বইয়ে লেখা আছে যে একই জায়গায় স্থির থেকে যখন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করে সেটাকে কি বলা হয়? বক্রচলন বলা হয়। মানে চলন তো আমরা পড়লাম, কিন্তু বইয়ে তোর ওই জিনিসটাকে আবার বক্রচলন বলেছে, তাই না? তাহলে আমরা যেখানে যেখানে চলন ওয়ার্ডটা আছে সেখানে সেখানে বক্রচলন ওয়ার্ডটাও আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। তো চলনকে আমরা কি লিখতে পারি? বক্রচলন। বোঝা গেল? এই দেখ এখানেই আছে, বইটা কই গেল, উদ্ভিদের চলন, এই যে বক্রচলন, দেখ কি লিখেছে, না এটা তো না, এই যে এখানে কলমটা, হ্যাঁ, চলন যে প্রক্রিয়ায় জীব উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে, ঠিক আছে, এক স্থানে স্থির থেকে দেহের অংশকে সঞ্চালন করে তাকে চলন বলা হয়। আছে? এবার দেখ বক্রচলনে কি আছে, এরা উদ্দীপকের প্রভাবে একই স্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে। তো এই দুটো লাইনের মধ্যে কোনো পার্থক্য আছে কি? না। তাহলে বক্রচলনেরও যা ডেফিনেশন ছিল চলনেরও সেই ডেফিনেশন। বোঝা গেল? তাহলে আমরা চলন পড়েছিলাম যে দুইভাবে চলন আমরা বুঝতে পারি উদ্ভিদের, মানে সারা প্রদান দুইভাবে বুঝতে পারি, তাই না? কি, একটা বৃদ্ধিজ চলন আর একটা হচ্ছে প্রকরণ চলন বা রসস্ফীত জনিত চলন, ঠিক আছে? মানে এই দুটা কি সারা প্রদানের পদ্ধতি, এই দুইভাবে সারা প্রদান করে, ঠিক আছে? বা চলন, চলন আমরা এই দুইভাবে বুঝতে পারি, এটা চলনেরই কিন্তু এক ধরনের ভাগ, যে চলনকে আমরা এই দুইভাবে বুঝতে পারি। কিন্তু যদি বলে চলন কয় প্রকার, তখন এটা বলবো না। চলন কয়ভাবে প্রদর্শন করে এটা যদি বলে, তখন আমরা বলবো দুইভাবে প্রদর্শন করা হয়, তোর রসস্ফীত জনিত ভাবে অথবা বৃদ্ধি পেয়ে, ঠিক আছে? কি বললাম, প্রকাশ করে দুইভাবে, কিন্তু প্রকার ভেদ যদি বলে তখন আমরা বলবো কি ট্যাকটিক চলন, ন্যাস্টিক চলন আর ট্রপিক চলন। বোঝা গেল? কয়ভাবে প্রকাশ করে?
দুই ভাবে। কয় ভাবে প্রকাশ করে? দুই ভাবে। কিন্তু প্রকারভেদ কত? তিন রকম। হ্যাঁ, তাহলে এই জিনিসটা এখানে লিখেই দিই আমি। হ্যাঁ, কোথায় গেল? সাড়া প্রদান বা চলনের, সাড়া চলন তো এক ধরনের সাড়া প্রদান, তাই না? তাহলে আমি চলনের কথাই লিখলাম। চলন ইভেন সব ধরনের সাড়া প্রদান কয় ভাবে হয়? দুভাবে, তাই তো? আর তোর হচ্ছে চলনের প্রকারভেদ তিন রকম। এই জিনিসটা কিন্তু কনফিউজ হবি না, ঠিক আছে? কথা বলিস কেন তোরা? এখানে পড়াচ্ছি তো আমি। বোঝা গেল? ঠিক আছে। তো এই জিনিসটা আমি আবার ভুল জায়গায় লিখলাম, এখানে তো অন্য জিনিস লিখতে হবে। এখানে লিখি। হ্যাঁ, ব্যাস। দেখ তাহলে এরপরে কি বলেছে, যে আমরা চলনকে দুই ভাবে দেখতে পারি। চলন কেন, যে কোনো রকমের সাড়া প্রদানী উদ্ভিদের দুই রকম করে দেখতে পারি। একটা হচ্ছে কি প্রকরণ চলন বা রসস্ফীতজনিত চলন, আর একটা বৃদ্ধিজনিত। এবার চলনের প্রকারভেদ দেখলাম তিন ধরনের: ট্যাকটিক, ট্রপিক আর ন্যাস্টিক। ট্যাকটিক মানে কি? গমনের মতো, মানে গোটা গাছটাই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, গাছ বা আরো যেগুলো যায় আর কি। ট্রপিক চলন মানে যেটা যেদিকে আছে আমার উদ্দীপক, দিক অনুসারে তোর সেদিকে বৃদ্ধি পাবে। এক তো দিক দেখবে, দুই নাম্বার কি বৃদ্ধি পাবে। আর ন্যাস্টিকে কি, এক তো তীব্রতাটার উপর নির্ভর করবে, আর এখানে বৃদ্ধি পাবে না। এখানে রসস্ফীতজনিত বা প্রকরণ চলন এটা, তাই না? রসস্ফীত মানে কি? প্রকরণ চলন। গমনের কি উদাহরণ চালকুমড়া এর গাছগুলো হবে? কারণ ওখানে কি চালকুমড়া গাছ কি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে গোটা গাছটা? ডাল, তাহলে কোন গাছ উদাহরণ হবে? উদাহরণ তোর ওই ক্ল্যামাইডোমোনাস, ফ্যামাইডোমোনাস বলে কিছু শৈবাল টৈবাল আছে, ঠিক আছে? সেগুলো কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় জলের মধ্যে, ঠিক আছে? গমন মানে তুই তো, হ্যাঁ, তাহলে কচুরিপানাও হবে? কচুরিপানা, এখন কচুরিপানা কি তোর যায়? মানে ওটা তো জলের ধাক্কায় ধাক্কায় চলে যায়, ও তো নিজের থেকে, মানে নিজের ইয়ে করে যায় না। হ্যাঁ, মানে নিজের ইচ্ছা অনুযায়ী যাবে, যেখানে দেখবে যে ওখানে গেলে আমার প্রয়োজনটা পূরণ হবে, ওই জন্য আমি যাচ্ছি, সেটা গমন। কারণ তোকে ধরে কেউ যদি ঢিল মারে কোথাও একটা, আরে উদাহরণগুলো লেখা আছে, সিলিয়া ফ্ল্যাজেলা। হ্যাঁ, সিলিয়া ফ্ল্যাজেলা, এগুলো উদাহরণ না, এগুলো চলনে সাহায্য করে, এগুলো হচ্ছে অঙ্গ। যাই হোক, আচ্ছা, তাহলে বোঝা গেল তিন ধরনের চলন। এবার কি বলেছে, এবার তোর এদের মধ্যে যে প্রকারভেদ সেগুলো আমরা পড়বো এবার, তাই না? আচ্ছা, এটা নেক্সট পেজে করি বা এখানেই করি ছোট্ট করে। বল কি কি চলন? ট্রপিক, প্রথমে ট্যাকটিকটা লিখি, আরেকটা কি ট্রপিক, আরেকটা কি ন্যাস্টিক। এদের আমরা কি পড়বো? প্রকারভেদ। ঠিক আছে, ছুটি হোক তারপর। এদের আমরা কি পড়বো? প্রকারভেদ। হ্যাঁ, ট্যাকটিক চলন কয় প্রকার এখানে দেওয়া আছে? কোনো প্রকার নেই মনে হয় ট্যাকটিক চলনের। দুই প্রকার আছে, মানে উদাহরণ আর কি। কোথায় গেল? আর একটা ফটো ট্যাকটিকের কথা বলেছে, আর কি বলেছে? পজিটিভ ফটোট্যাকটিক আর একটা কেমোট্যাকটিক চলন। আর কিছু বলেনি? থার্মোট্যাকটিক, পজিটিভ ট্যাকটিক। কোথায় গেল? ট্যাকটিক চলন প্রথমে ফটো ট্যাকটিক, দেখ ফটো ট্যাকটিক আছে, ফটো ট্যাকটিক, ঠিক আছে? ফটো ট্যাকটিক, তারপরে কি কেমোট্যাকটিক,
উদ্দীপক রাসায়নিক। আর কি আছে? রিও ট্যাকটিক, রিও ট্যাকটিক। আমাদের তো দুইটাই আছে। থার্মোট্যাকটিক। আর কি আছে? থার্মোট্যাকটিক। হ্যাঁ, ওই জন্য তো কিনতে না করেছিলাম চারটা ওটা। আছে। থার্মোট্যাকটিক। আর কি আছে? আর নাই কিছু এটাতে। হাইড্রোট্যাকটিক আছে। ওটা তো ন্যাস্টিকের দেখলাম। ন্যাস্টিক। ভাই আমাদের আরেকটা কি আছে? রিওট্যাকটিক। রিওট্যাকটিক, ঠিক আছে। রিওট্যাকটিক লেখা আছে একবার। আমি লিখেছি। হ্যাঁ, রিওট্যাকটিকটাকে লাস্টে লিখছি, কারণ এটা এখানে স্পেশাল এই চলনের ক্ষেত্রে। ঠিক আছে। ট্যাকটিকের আন্ডারে এই কয়টা ভাগ আছে? এবার ট্রপিকের আন্ডারে কটা ভাগ আছে? তিনটা। হ্যাঁ, তিনটা। ট্রপিক বা আলোকবৃত্তি চলন। আলোকবর্তী বৃত্তি। বৃত্তি হ্যাঁ। একটা হচ্ছে ফটোট্যাকটিক। এখানে যেরকম ফটোট্যাকটিক ছিল, এখানে কেমন ফটো ট্রপিক, তাই না? হ্যাঁ। তাহলে এখানে যেমন তোর কি ছিল, কেমোট্যাকটিক ছিল, এখানে কি কেমোট্রপিক দিয়েছে কিছু? জিওট্রপিক। সাথে দেয়নি। হাইড্রোট্রপিক আর জিওট্রপিক, আর কিছু নেই। হাইড্রোট্রপিক, হ্যাঁ হাইড্রোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক, জিও। ট্রপিক। আর একটা হচ্ছে তোর এখানে আবার এখানে তো দেয়নি ওটা। একটা হচ্ছে তোর জিওট্রপিক। ঠিক আছে। ন্যাস্টিকের মধ্যে কি কি আছে? ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক। আর কিছু নেই মনে হয় তোদের সিলেবাসে, না আরো দুটো আছে, সিসমোন্যাস্টিক আর কেমোন্যাস্টিক। ঠিক আছে। প্রথমে কি? ফটোন্যাস্টিক। ফটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি। ফটোন্যাস্টিক। ব্যাপ্তি। তারপর কি? থার্মোন্যাস্টিক। থার্মোন্যাস্টিক বা তাপ ব্যাপ্তি। ন্যাস্টিক। আর কি আছে? কেমোনাস্টিক। কেমো নাস্টিক। ন্যাস্টিক। আরেকটা কি আছে? সিসমোনাস্টিক। সিসমোনাস্টিক। কোথায় গেল সিসমোনাস্টিকটা? এখানেও কিছু নেই। আচ্ছা, এটা তাহলে নিচে লিখছি। সিসমো ন্যাস্টিক। বোঝা গেল? এগুলো হচ্ছে তোদের ভাগ লিখেছে। তো এই ভাগগুলো কোনোদিন আসবে না যে মানে এদের মধ্যে কি কি ভাগ আছে লেখো, এদের মধ্যে কয়টা ভাগ আছে লেখো, এদের মধ্যে কয়টা ভাগ আছে লেখো, আসবে না। তোদের খালি কি জানতে হবে যে এগুলোর মানেটা কি। দেখ, এন্ডে তো ট্যাকটিকের এন্ডে ট্যাকটিক লেখাই আছে, ট্রপিকের এন্ডে ট্রপিক লেখাই আছে, ন্যাস্টিকের এন্ডে ন্যাস্টিক লেখাই আছে। তাহলে তুই বুঝতেই পারবি এটা কার আন্ডারে। তোকে যদি বলা হয় হঠাৎ করে থার্মোন্যাস্টিক, তোকে খালি চিন্তা হবে কি এটা কার মধ্যে আছে, সেটা কি ন্যাস্টিকের মধ্যে আছে। বুঝে গেলি? এবার তোকে জানতে হবে প্রথমের অক্ষরগুলোর মানে কি, ব্যাস এটা জানলেই হয়ে গেল। বোঝা গেল? আর কি জানতে হবে? আর এখান থেকে ইম্পর্টেন্ট কি? উদাহরণ। বোঝা গেল? উদাহরণগুলো সিলেবাসে তোদের যা যা আছে তার উদাহরণগুলো ইম্পর্টেন্ট খালি। তো আর তোরা এক কাজ করিস, সেগুলো তোর এখানে তো 3টা, এখানে কটা? 4টা, এখানে 5টা। এগুলো মনেই থাকবে তোদের। বাই চান্স যদি দিয়েও দেয় যে টপিক কত ধরনের হয়, বলতেই পারবি। এই 3টা মুখস্থই করতে পারবি যে এখানে এই 3টাই ছিল। ফটোটা দেখ সব জায়গায় কমন আছে, তাই না? তাহলে মনে রাখবি যে ফটোটা সব জায়গায় হবে, ন্যাস্টিকেও হবে, টপিকেও হবে, ট্যাকটিকেও হবে। ঠিক আছে। কেমোটা খালি কোথায় কোথায় হবে? ট্যাকটিক, ন্যাস্টিক। আর তারপরেরগুলো ওই পড়েই মনে রাখতে হবে। আর তো আমি কোনো বুদ্ধি পাচ্ছি না। হাইড্রোটা কোথায় আছে? ট্যাকটিক আর ট্রপিক। সে তো ওটা তো আছে। এই দুটায় করে তো অনেকগুলোই আছে। এই দুটা আছে, তারপরে এদের মধ্যে দুটো আছে, এদের মধ্যেও দুটো আছে, আর নিচের যেগুলো আছে সেগুলো সবার আলাদা। টপিকের ক্ষেত্রে জিওট্রপিক আছে শুধু, আর হচ্ছে তোর ট্যাকটিকের ক্ষেত্রে রিওট্যাকটিক আছে, আর ন্যাস্টিকের ক্ষেত্রে
সিসমোনাস্টিক আছে, তাই না? লাস্টেরটা আলাদা, বাকি দেখবি দুটো দুটো করে কমন, আর ফার্স্টেরটাই তিনটাই কমন। আচ্ছা, যাই হোক, এখানে তাহলে ট্যাকটিক কত ধরনের দেখলাম আমরা? 5 ধরনের। 5 ধরনের মধ্যে ফটো ট্যাকটিক মানে কি? ফটো সবসময় কি, ফটো কার কথা বলে দেখ এখানে। এবার যেটা মনে রাখতে হবে সেটা লিখছি, ফটো মানে আলো, ঠিক আছে? ফটো মানে আলো। তাহলে ফটো ট্যাকটিক মানে কি? আলোর দ্বারা যে ট্যাকটিক চলন হয়। ফটোট্রপিক মানে কি? আলোর দ্বারা যে ট্রপিক চলন হয়। আর ফটোন্যাস্টিক মানে কি? আলোর দ্বারা যে ন্যাস্টিক চলন হয়। এবার কেমো মানে কি? কেমো হচ্ছে কেমিক্যাল শব্দ থেকে এসেছে। কেমো কথাটা কোথা থেকে এসেছে? কেমিক্যাল শব্দ থেকে এসেছে, তাই না? তার মানে এটা রাসায়নিক, কেমিক্যাল মানে রাসায়নিক। তাহলে কেমোট্যাকটিক চলন মানে কি? যে চলন, যে ট্যাকটিক চলন রাসায়নিক পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই না? আর যে ন্যাস্টিক চলন রাসায়নিক পদার্থের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে কি বলা হয়? কেমোন্যাস্টিক চলন, তাই না? এবার থার্মো মানে কি? এটা বলতে হবে কি থার্মো মানে কি? কি বল, তোরা জানিস কি সবাই? আচ্ছা, আমি লিখেই দিচ্ছি। যেখানেই দেখবি থার্মো ওয়ার্ডটা আছে, তোরা কি ভাববি? সেখানেই তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাপ আর তাপমাত্রা কিন্তু এক জিনিস নয়, তাপমাত্রাটাই মনে রাখবি। তাহলে কি বললাম? থার্মোট্যাকটিক মানে কি? যেখানে তাপমাত্রা দ্বারা যেই ট্যাকটিক চলন নিয়ন্ত্রিত হয় তাকে কি বলা হয়? ট্যাকটিক। আর যেখানে হচ্ছে যেই ন্যাস্টিক চ্যানেল, আরে ন্যাস্টিক চলন তোর উষ্ণতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে কি বলা হয়? থার্মোন্যাস্টিক চলন, ঠিক আছে? হাইড্রো মানে কি জানিস? হাইড্রো মানে জলের কথা বলা হচ্ছে। হাইড্রো মানে কার কথা বলা হচ্ছে? জলের কথা বলা হচ্ছে। বোঝা গেল? তাহলে জলের দ্বারা যে সব ট্যাকটিক চলন হয় তাকে কি বলা হয়? হাইড্রোট্যাকটিক। জলের দ্বারা যে সব ট্রপিক চলন তাকে কি বলা হয়? হাইড্রোট্রপিক। মানে এখানে হাইড্রোট্যাকটিক মানে কি? জলের সঙ্গে যাওয়া আসা করবে। ট্যাকটিক মানে কি? যাওয়া আসা করা, তাই তো, গমন করা। আর ট্রপিক মানে কি? বৃদ্ধি পাওয়া। তো জল যেদিকে আছে সেদিকে বৃদ্ধি পাবে। উদাহরণটাও নিজের থেকেই ভাবতে পারবি তুই, তাই না? তো এখানে যদি বলি হাইড্রোট্রপিকের উদাহরণ দাও, আমি কি বলবি? যে একটা গাছ আছে, গাছের একদিকে আমি বেশি জল দিলাম ধর, ঠিক আছে, তাহলে ওর মূলটা কোন দিকে বেঁকে যায়? জলের দিকে বেঁকে যায়। এটা একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল, যেটা তোর হাইড্রোট্রপিক চলন দেখাচ্ছে, তাই না? এবার কি বলেছে? এগুলো হচ্ছে সবার আলাদা। রিওট্যাকটিক মানে মনে রাখতে হবে তোর কি? হাইড্রো হয়ে গেল, থার্মো হলো রিও। এটা হচ্ছে জলের গতিপথ দ্বারা, মানে স্রোত যেদিকে সেদিকে হয়, তাই না? স্রোতের সঙ্গে কে ভেসে যাবে? যেটা হচ্ছে তোর মানে পুরাটাই যেটা ভেসে যাচ্ছিল স্রোতের সাথে সাথে, মানে ট্যাকটিক চলনের কথা, তাই না? ওই জন্য শুধু ট্যাকটিকের মধ্যেই আছে, রিওটা দেখার কোথাও নেই। এখানে কি? জলস্রোত দ্বারা নিয়ন্ত্রিত হয় যেটা। বোঝা গেল? মানে ও জলস্রোতের সঙ্গে যাওয়া আসা করছে, কিন্তু নিজেরও একটা উদ্দেশ্য আছে যে হ্যাঁ, ওখানে গেলে আমার কোনো একটা উদ্দেশ্য সফল হবে, জন্য আমি ওদিকে যাব। জলস্রোতটা আমাকে ওদিকে ঠেলে নিয়ে যাচ্ছে, মানে জলস্রোত দ্বারাও নিয়ন্ত্রিত হচ্ছে, আমার উদ্দেশ্যও পূরণ হচ্ছে। সেটা হচ্ছে তোর কি হবে? রিওট্যাকটিক। আর জিও মানে কি? জিওট্রপিক মানে, জিও বলতে তোর কি? পৃথিবী। পৃথিবী মানে গ্র্যাভিটি। বোঝা গেল? জিওট্রপিক। আর সিসমোনাস্টিক মানে এটা হচ্ছে তোর টাচ, যেটা স্পর্শ, ঠিক আছে? সিসমো কথার অর্থ স্পর্শ। তাহলে কি কি চলন ছিল, তাদের কি কি প্রকার ছিল, আমাদের সব হয়ে গেল, তাই না? সব বোঝা গেল। তো স্পর্শর দ্বারা যেই ন্যাস্টিক চলন হবে সেটা কি বলবো আমরা? সিসমোনাস্টিক চলন। স্পর্শ দ্বারা কোন ন্যাস্টিক চলন হয়? উদাহরণের কথা বলছি, লজ্জাবতী, তাই না? লজ্জাবতীর চলনটা তো ন্যাস্টিক চলন, যে আমি টাচ করছি, বেশি জোরে টাচ করলে তাড়াতাড়ি চিপসে যাবে, কম জোরে টাচ করলে আস্তে আস্তে চিপসে যাবে। তো এটা তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাই তো? তো সিসমোন এটা ওই জন্য একটা ন্যাস্টিক চলন, আর যে টাচের দ্বারা হচ্ছে জন্য সেটাকে সিসমোনাস্টিক চলন বলছি। বোঝা গেল? এবার আর কিছুই নেই, আর আছে তোর হচ্ছে খালি এদের উদাহরণগুলো, ঠিক আছে?
এবার আমরা বই থেকে পড়ে নিই কি কি আছে। হ্যাঁ দেখ কি বলেছে এখানে, উদ্ভিদের চলন প্রদর্শন কয়ভাবে করে? দুইভাবে, তাই না? কি কি বলেছিলাম? একটা হলো বৃদ্ধিজনিত আর একটা রসস্ফীত। আমি এখানে পড়াচ্ছি, ঠিক আছে? কি বলেছে? চলন বা বক্র চলন কয়ভাবে প্রদর্শন করে? দুইভাবে, বৃদ্ধিজ চলন আর হচ্ছে প্রকরণ চলন বা রসস্ফীত জনিত চলন। এখানে চলনের ডেফিনেশন দিয়েছে, ওটা দেখার মানে আর বলার কোনো দরকার নেই, তাই না? উদ্ভিদের চলন কয় প্রকারের হয়? 3 প্রকারের হয়, তাই তো? ট্যাকটিক, ট্রপিক, ন্যাস্টিক। এবার ট্যাকটিক চলনের সম্পর্কে এখানে বলেছে যে বহিস্থ উদ্দীপকের প্রভাবে সামগ্রিক স্থান পরিবর্তন, মানে সমস্ত উদ্ভিদটা এক জায়গা থেকে আরেক জায়গায়, তাই কি বলা হয়? ট্যাকটিক চলনের আরেকটা নাম কি? প্যারাটনিক চলন। মনে থাকবে? প্যারাটনিক চলন মনে থাকে যেন। এবার কি বলেছে যে এর বৈশিষ্ট্য বলেছে, বৈশিষ্ট্যগুলো বুঝিয়ে দিয়েছি আমি, ওখান থেকে নিজেরাই বলতে পারবি, তবু আমি আরেকবার করে বলে দিচ্ছি, ঠিক আছে? কি হবে বৈশিষ্ট্য? এটা নিয়ে নে তুই এই বইটা। বৈশিষ্ট্য বলেছে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, অর্থাৎ গমন সম্পন্ন হয়, ঠিক আছে? এবার কি বলেছে? এই চলন কোনো বহিস্থ উদ্দীপক ও তার উৎস দ্বারা নিয়ন্ত্রিত হয়, উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? মানে এই যে জল যেদিকে ধাক্কা দেবে সেদিকেই তো যাবে, তাই না? ওই জন্য কি বলেছে? গতিপথ, উৎস মানে গতিপথ কথাটা সেই জন্য বলেছে, ঠিক আছে? আর উৎস মানে তো জানিসই যে উদ্দীপকটা যেখানে আছে তার উৎস মানে কি, যেখানে আছে সেই জায়গাটায় চলে যাবে, যেখানে সেখানে তো যাবে না। এক ধাক্কা দিলে যেদিকে যাবে এদিকে, 2 এটা যেদিকে আছে সেদিকে যেতে চাইবে। ধর তোর এখানে একটা খাওয়ার আছে, ঠিক আছে, আর এখানে ক্ল্যামাইডোমোনাসগুলো আছে, তাহলে ক্ল্যামাইডোমোনাসগুলো এদিকে যেতে যাবে উৎসের দিকে, আর এদিকেও তো জলের স্রোতটাও তো এদিকেই লাগবে, তাই না? জলের স্রোতটাও একটা উদ্দীপক যে ধাক্কা দিয়ে ওদিকে নিয়ে যাচ্ছে। এই জন্য এখানে দুটা কথাই বলেছে, উৎস দ্বারাও নিয়ন্ত্রিত হয়, গতিপথ দ্বারাও নিয়ন্ত্রিত হয়। এবার কি বলেছে? সাধারণত অনুন্নত জলজ উদ্ভিদে ও উদ্ভিদের যে জননকোষ আছে, মানে রেণু যেগুলো দিয়ে নতুন উদ্ভিদ তৈরি হয়, সেগুলোর ক্ষেত্রে এই চলনটা দেখা যায়। বোঝা গেল? এদের ক্ষেত্রে সিলিয়া আর ফ্লাজেলা ট্যাকটিক চলনে সাহায্য করে। মানে সিলিয়া ফ্লাজেলা জিনিসটা কি দেখ, এটা যদি একটা ধর তোর ক্ল্যামাইডোমোনাস হয়, এগুলো ক্ল্যামাইডোমোনাস মানে একটা শৈবাল, ঠিক আছে? তো তার মধ্যে এরকম চাবুকের মতো দুটা জিনিস থাকে, এটাকে কি বলা হয়? ফ্লাজেলা বলা হয়, ঠিক আছে? এবার কিছু কিছু তোর আরো প্রাণী আছে যাদের মধ্যে সিলিয়া থাকে। সিলিয়া জিনিসটা কেমন? এখানে আঁকাচ্ছি, হ্যাঁ। এটা ধর ওই প্রাণীটা আছে, ঠিক আছে? প্রাণী বলতে মানে ওই জীবটা আছে, প্রাণী তো এখানে পড়ছি না, আমরা উদ্ভিদের কথাই পড়ছি। এই জীবটার গায়ে ছোট 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 এরকম কি দেখা যায়? এরকম সুতার মতো জিনিস দেখা যায়। এগুলো দিয়ে কি হয়? ওই নৌকা যেমন দাঁড় টানে, এগুলো দিয়ে ওই দাঁড় টানার মতো করে। এটা দিয়েও সেম কাজ হয়, ফ্লাজেলা দিয়েও সেম কাজ হয়, দাঁড় টানার মতো কাজ করে নৌকার। তো এগুলো কি হয়ে গেল? ছোট ছোট যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি? সিলিয়া, তাই না? আর যেটা বড় বড় থাকে কিন্তু দুটো থাকে সেটাকে কি বলা হয়? ফ্লাজেলা বলা হয়। হ্যাঁ, বোঝা গেল সব ইয়েগুলো, ওই বৈশিষ্ট্যগুলো মনে থাকবে তো, মুখস্থ করতে হবে কিন্তু। আমি বুঝিয়ে দিচ্ছি, মুখস্থ কে করবে? তোরা করবি, তাই না? এবার হচ্ছে কি প্রকারভেদ। এটা প্রকারভেদ কি কি বলেছে বললামই, ওই 5টা ছিল এখানে। ফটোট্যাকটিক মানে যেটা আলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, আলোর অভিমুখে চলন। কেমোট্যাকটিক মানে রাসায়নিক পদার্থের অভিমুখে চলন। থার্মোট্যাকটিক মানে কি? থার্মো মানে উষ্ণতার অভিমুখে চলন। হাইড্রোট্যাকটিক, হাইড্রো মানে জলের অভিমুখে চলন। রিওট্যাকটিক মানে জলের স্রোতের অভিমুখে চলন। হ্যাঁ, এবার পাঠ্যসূচি অনুযায়ী কি বলেছে এখানে তোদের? যে ফটোট্যাকটিক চলন যেটা, সেটাকে একটু ভালো করে পড়তে হবে, মানে সেটার উদাহরণ জানতে হবে। যেমন কোথায় কোথায় দেখা যায়? ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স ইত্যাদি এককোষী যে শৈবাল আছে, মানে একটাই কোষ, জানিস তো কোষ মানে কি জানিস তো? তো একটা কোষের বিভিন্ন জীব হয়, তাদেরকে এককোষী জীব বলি। তাদের মধ্যে এককোষী শৈবাল আছে হচ্ছে তোর ক্ল্যামাইডোমোনাস আর ভলভক্স, এদের মধ্যে এই ফটোট্যাকটিক চলনটা দেখা যায়।
এখানে কেমন হয়, শৈবালগুলো যেদিকে আলো থাকে সেদিকে চলে যায়, কিন্তু যেদিকে আলো থাকে সেদিকে জেনারেলি টেম্পারেচারটাও বেশি থাকে। তো টেম্পারেচার যদি খুব বেশি হয়ে যায় তখন আবার ওদিক থেকে সরে আসে, উষ্ণতা বৃদ্ধির কারণে তীব্র আলো থেকে দূরে সরে আসে। আলো যেদিকে আছে সেদিকে যাচ্ছে, কিন্তু যেতে যেতে কি ওর গরম লাগছে আর যাচ্ছে না, সরে আসছে। মানে মোটামুটি হালকা পাতলা, মানে আলোটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকলেই সে যাবে, বেশি হলে আবার যাবে না, ওটাই বলতে চেয়েছে। বোঝা গেল? তারপরে কি বলেছে বইয়ে? শেষ ট্র্যাকটিক চলন, ঠিক আছে। এবার হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলন কি? উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন বহিস্থ উদ্দীপকের কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকেই আমরা কি বলি? ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলা হয় বাংলায়, ঠিক আছে। ট্রপিক চলন বা বাংলাগুলো মুখস্থ করবি কিন্তু, দিক নির্ণীত চলন। বোঝা গেল? বৈশিষ্ট্য কি? ট্রপিক চলন উদ্ভিদ অঙ্গের বক্রতা সৃষ্টির মাধ্যমে ঘটে। এই যে গাছটা বেঁকে যাচ্ছে আলোর দিকে, তাই না, প্লাস বৃদ্ধিও পাচ্ছে। আলো, জল, অভিকর্ষ প্রভৃতি বহিস্থ উদ্দীপকের গতিপথ বা উৎস দ্বারা এই চলন নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে। আর কি বলেছে? যে ট্রপিক চলন উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে মূল, কাণ্ড, শাখা প্রশাখা প্রভৃতি জায়গায় ঘটে থাকে। মানে ট্রপিক চলন আর কি বললাম একটু আগে, যে বৃদ্ধি পাবে, যে গতিপথ অনুসারে কি বৃদ্ধি পাবে, যেদিকে সূর্য আছে সেদিকে গাছটা বৃদ্ধি পাবে, তাই না। তো বৃদ্ধি কোন জায়গায় পাবে? বর্ধনশীল অঙ্গ, যেটা যেটা তোর পুরানো হয়ে গেছে, যে জায়গাটা গাছের গোড়া টোড়া, সেগুলো তো আর বড় হবে না কখনো, না, সেগুলা প্রস্থে বড় হবে কিন্তু দৈর্ঘ্যে তো আর বড় হবে না, তাই না। ওই জন্য এই যে অঙ্গটা এই চলনটা সবসময় কোথায় দেখা যায়? বর্ধনশীল অঙ্গে দেখা যায়, যেমন মূল, কাণ্ড, শাখা প্রশাখা, ঠিক আছে, প্রভৃতিতে। মানে এগুলার হচ্ছে মূল, কাণ্ড, শাখা প্রশাখার যে ইয়েগুলো, প্রান্তগুলো, ঠিক আছে, সেই প্রান্তগুলোতে হয়। মানে গাছের প্রান্ত, কাণ্ডের প্রান্ত মানে কি, যে জায়গাটা উপরে আছে সেটাকেই আমরা প্রান্ত বলছি। মূলের প্রান্ত মানে কি, যেটা একদম নিচে আছে সেটাকেই, সেই জায়গাগুলোই তো বড় হবে, তাই না। যেগুলো অলরেডি বড় হয়ে গেছে সেগুলো আর কিভাবে হবে, সেগুলো খালি চওড়ায় বড় হবে। এবার কি বলছে? ট্রপিক চলনে হরমোনের প্রভাব দেখা যায় উদ্ভিদে, ঠিক আছে। মানে ট্রপিক চলনটা এক ধরনের কি হয়ে গেল, এখানে বাহ্যিক উদ্দীপকও আছে প্লাস আভ্যন্তরীণ উদ্দীপকও আছে। বাহ্যিক উদ্দীপকটাকে সূর্য, সূর্যের দিকে বড় হচ্ছে, সূর্যের দিকে বড় হচ্ছে জন্য একটা হরমোন তোর এক জায়গায় পৌঁছাচ্ছে, ঠিক আছে, যাকে অক্সিন হরমোন বলে। ওগুলো পরে আছে হয়তো তোদের, হ্যাঁ আছে, পরে পড়বি ডিটেইলে। এবার হচ্ছে কি, তো সূর্যের জন্য অ্যাকচুয়ালি হরমোনটা ট্রান্সফার হচ্ছে, এই হরমোনটাই কি করছে, উদ্ভিদটাকে ওই যেদিকে সূর্য আছে সেদিকে ডেকিয়ে দিচ্ছে আর সেদিকে বড় করছে, তাই না। তো এটা কি, এখানে বাহ্যিক উদ্দীপকটা কি হয়ে যাচ্ছে? সূর্য, আর আভ্যন্তরীণ উদ্দীপকটা অক্সিন হরমোন। বোঝা গেল? এবার কি বলেছে? ফটোট্রপিক চলন। ফটো মানে কি? আলো। 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 এখানে মূলত তিন ধরনের, ঠিক আছে। এটাও অনেক ধরনের হয়, কিন্তু তোদের যেগুলো বেশি পড়তে হবে সেগুলো হচ্ছে ফটোট্রপিক চলন, জিওট্রপিক চলন আর হাইড্রোট্রপিক চলন। ফটোট্রপিক মানে কি? জিওট্রপিক চলনটা এই এতক্ষণ ধরে যে উদাহরণটা দিলাম আলোর দিকে হয়, ঠিক আছে। জিওট্রপিক কি? যেদিকে মাটি আছে, তাই না, বা অভিকর্ষ আছে সেদিকে হয়, সেটা জিওট্রপিক চলন। আরেকটা কি? হাইড্রোট্রপিক মানে যেদিকে জল আছে সেটার দিকে হয়। তাহলে দেখ এখানে কি বলেছে? ফটোট্রপিকে আলোক উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের চলনকে ফটোট্রপিক চলন বা আলোকবৃত্তীয় চলন বলে। কোনো সমস্যা নেই। উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোর উৎসের দিকে বৃদ্ধি পায় বলে এটাকে আলোক অনুকূলবর্তী বলা হয়। মানে যার দিকে বৃদ্ধি পাবে তার অনুকূল, আর যার অপোজিটে বৃদ্ধি পাবে তার কি? প্রতিকূল। তাহলে বলতো মূল, আলোর রেসপেক্টে মূল কি হবে? অনুকূলবর্তী না প্রতিকূলবর্তী? প্রতিকূলবর্তী। ঠিক, হয় যেটা বলছে সেটাই ঠিক। আচ্ছা তাহলে কেউ বলবি না, এবার তুই বল, ঠিক আছে। যে জিওট্রপিক মানে কি? মাটির দিয়ে, ঠিক আছে। এবার মাটির রেসপেক্টে মূলটা কি হচ্ছে? অনুকূলবর্তী না প্রতিকূলবর্তী? অনুকূলবর্তী। মাটির রেসপেক্টে কাণ্ডটা কি হচ্ছে? অনুকূলবর্তী না প্রতিকূলবর্তী? অনুকূলবর্তী। মাটির রেসপেক্টে মূলটা কি বললি তুই রাজা? অনুকূলবর্তী। আচ্ছা, জিওট্রপিক মানে মাটির দিকে, তাই না? মাটির রেসপেক্টে মূলটা কোন দিকে বৃদ্ধি পাচ্ছে? অনুকূলবর্তী মানে মাটিটা নিচে আছে, মূলটাও নিচে আছে। তাহলে জিওট্রপিকটা কি হবে? মূলে
মূলের জিওট্রপিকটা কি হবে? অনুকূলবর্তী। ঠিক আছে, এবার কাণ্ডটা কি হচ্ছে? মাটির অপোজিট দিকে বৃদ্ধি পাচ্ছে। তো অপোজিট দিকে বৃদ্ধি পেলে কি হয়ে যাবে? প্রতিকূলবর্তী, তাই না? এবার ফটোট্রপিকের কথা বলি। আলো কোথায় আছে? মাটিতে আলো আছে না উপরে আকাশে আলো আছে? সূর্য আকাশে আছে। তাহলে মূলটা কোন দিকে বৃদ্ধি পায়? আকাশের দিকে না নিচের দিকে? মূল কোথায় বৃদ্ধি পায়? মূল, গাছের মূল, গোড়া, গাছের গোড়া। মূল মানে যেটা মাটির নিচে থাকে, সেটা কোন দিকে বাড়ে? নিচে। গাছের নিচের দিকে বাড়ে, কিন্তু সূর্য কোন দিকে আছে? উপরে। তাহলে অপোজিট দিকে হয়ে গেল, তাই না? মূলটা তাহলে কি হয়ে যাবে ফটোট্রপিকের ক্ষেত্রে? প্রতিকূলবর্তী, তাই না? আর কাণ্ডটা কি হয়ে যাবে? অনুকূলবর্তী, কারণ কাণ্ডটা উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে যেদিকে তোর আলো আছে, তাই না? সূর্য আছে বা আলো আছে। অনুকূলবর্তী, বোঝা গেল? হ্যাঁ, তাহলে ফটোট্রপিক চলন হয়ে গেল, অনুকূলবর্তী প্রতিকূলবর্তীও হয়ে গেল। আর এটাকে কি আলোক তির্যকবর্তী চলনও বলা হয়। কেন? কারণ আলো যেদিকে আছে সেদিকে সোজাসুজি বেড়ে যায়, ঠিক আছে? সেদিকে লম্বভাবে বৃদ্ধি পায়, লম্বভাবে বা তির্যকভাবে। মানে এটা যদি ভূমি হয়, এই 90 ডিগ্রি ভাবে কেউ থাকলে সেটাকে বলা হয় কি? তির্যক বা লম্ব। এটা জানিস তো? উদাহরণ দিয়েছে একটা চারা গাছকে অন্ধকার জানলায়, ওই যে আমি যেটা বলেছিলাম, অন্ধকার ঘরে হালকা একটা জানলা খুলে রাখবি, দেখবি জানলার দিকে গাছটা বড় হচ্ছে, তাই না? এবার কি বলেছে? জিওট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের বক্রচলন যখন পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা হয়, তখন তাকে কি বলা হয়? জিওট্রপিক চলন বলা হয়, তাই না? বা অভিকর্ষ বৃত্তীয় চলন বলা হয়। উদ্ভিদের মূল কোন দিকে অগ্রসর হয়? নিচের দিকে, সেই জন্য সেটা অনুকূলবর্তী। আর কাণ্ডটা হচ্ছে প্রতিকূলবর্তী, তাই না? আর এটাও তির্যক ভাবে হয় জন্য এটাকে কি বলা হয়? তির্যক অভিকর্ষবর্তী চলন। এটা কি ছিল? তির্যক আলোকবর্তী চলন, এটা তির্যক অভিকর্ষবর্তী চলন। বোঝা গেল, তাই না? এখানে উদাহরণ দিয়েছে কয়েকটা, যে এরকম করে একটা গাছ ছিল, ঠিক আছে? এবার টপটাকে তুই এভাবে এরকম করে ফেলে দিলি, হ্যাঁ, টপটাকে ফেলে দিলি। এবার কি হবে? টপটাকে উল্টে দেওয়ার পরেও যে এই জায়গাটা এরকম সমান্তরাল থাকলেও গাছটা কিন্তু উপরের দিকেই, মানে যেদিকে সূর্য ছিল বা আলো ছিল তার সঙ্গে পুরা সোজাসুজিভাবেই লম্বভাবেই গাছটা তৈরি হয়ে যাবে। বোঝা গেল? আর মাটির এটা মূলটাও কি হয়ে যাবে? যেদিকে অভিকর্ষ বল ছিল সেদিকে সোজাসুজি নেমে যাবে। কেউ কিন্তু এরকম করে থাকবে না, এইটুক জায়গায় খালি এরকম করে আছে, তাই না? কিন্তু বৃদ্ধি পাওয়ার সময় কি হয়ে যাবে? এরকম সোজাসুজি বৃদ্ধি পাবে, এই জিনিসটাও এরকম উপরের দিকে সোজাসুজি বৃদ্ধি পাবে। হ্যাঁ, এবার কি বলেছে পরের পেজ, তাই না? এবার কি হাইড্রোট্রপিক চলনের কথা বলেছে। হাইড্রোট্রপিক মানে কি? যেদিকে জল আছে সেদিকে ট্রপিক চলন, সেটাই হাইড্রোট্রপিক চলন, তাই না? এটার উদাহরণটা কি দিয়েছে? এই দেখ, এই ছবিটা দেখতে পাচ্ছিস, এটা খুব সুন্দর একটা উদাহরণ। এরকম একটা সিস্টেম আছে, এখানে তুই যদি জল দিস, জলগুলো এখানে তো জমা হবে, এখানে জমা হবে তো জলগুলো, তাই না? অল্প জল যদি দিস, তাহলে এটা দেখবি যে এটা কি হচ্ছে? সব এদিকে যাওয়া শুরু করে দিয়েছে মোটরের বীজটা। এর তো অভিকর্ষজ ইয়ের জন্য কি হওয়ার কথা ছিল? প্রথমে অভিকর্ষজ ট্রপিক চলনের জন্য বা জিওট্রপিক চলনের জন্য নিচের দিকে সোজা বৃদ্ধি পাবে। জল ছাড়া তো বাঁচবে না, জলও লাগবে, সেই জন্য দেখবে যে এদিকে জল আছে, বুঝতে পারবে, তখন কি করবে? জলের দিকে বেঁকে যাবে। তখন আর জিওট্রপিক চলন দেখাবে না, কি দেখাবে? হাইড্রোট্রপিক চলন দেখাবে। বোঝা গেল? এরপরে কি আছে? ন্যাস্টিক চলন। ঠিক আছে, ন্যাস্টিক চলন বা বক্রচলন মানে কি? যেটা তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই তো? উদ্দীপকের তীব্রতা যেখানে বেশি সেখানে সেই অনুযায়ী আর কি যেই চলনটা হয় সেটা হচ্ছে ন্যাস্টিক চলন। আর এটা কি? বৃদ্ধি পাবে না। ট্রপিকে কি ছিল? বৃদ্ধি পাচ্ছিল। এটা কি হবে? রসস্ফীত জনিত বা সাময়িক চেঞ্জ হবে আর কি, নড়াচড়া করবে, তাই না? বৈশিষ্ট্য কি বলেছে? এই প্রকার চলন উদ্দীপকের গতিপথের পরিবর্তে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। আলো, উষ্ণতা, রাসায়নিক পদার্থ, স্পর্শ, আঘাত ইত্যাদি উদ্দীপকের প্রভাবে এই চলন দেখা যায়। ন্যাস্টিক চলন উদ্ভিদের বক্রতা সৃষ্টির মাধ্যমে ঘটে। বললাম রসস্ফীতি হলে কি হবে? বক্রতা হবে, তাই না? নড়াচড়া করবে। এবার কি প্রকারভেদ? বিভিন্ন প্রকারের হতে পারে। ফটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক। ফটোন্যাস্টিক মানে যেটা আলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, থার্মোন্যাস্টিক মানে যেটা
উষ্ণতা, উষ্ণতা উষ্ণতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। সিসমোনাস্টিক মানে যেটা, স্পর্শ, আর কেমোনাস্টিক মানে যেটা রাসায়নিকভাবে। রাসায়নিক পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই না? এবার হচ্ছে কি উদাহরণগুলো দিয়েছে জাস্ট। ফটোনাস্টিকের কি কি উদাহরণ দিয়েছে, যে আলোর তীব্রতা হ্রাস বৃদ্ধির ওপর কি কি গাছের মধ্যে চলন দেখা যায় বল? তো ফটোনাস্টিক সেটা হচ্ছে সূর্যমুখী, পদ্ম ইত্যাদি ফুলগুলো কি বলছে, দিনের তীব্র আলোতে ফুটে যায়, কিন্তু যখন তীব্রতাটা কমে যায় সূর্যাস্তের পর, তাহলে সেগুলো বুঝে যায়। তাই না? ডুমুর গাছের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টাটা, রাত্রে হয় আর দিনে ইয়ে হয়ে যায়। তারপর আর কি বলেছে, সূর্যমুখী যেটা আমি উদাহরণটা দিয়েছিলাম, যেদিকে থাকবে সেদিকে ঘুরে যাবে, তাই না? সেটা হচ্ছে কি আলোর তীব্রতার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়। এবার কি বলেছে, তেঁতুল গাছের পাতার পত্রগুলিও কম আলোতে বুঝে যায়। তেঁতুল গাছ, হ্যাঁ, উদাহরণগুলো কি করতে হবে, সব একদম মুখস্থ করতে হবে। বাকিগুলো তো বুঝে যাচ্ছিস, আমি বুঝিয়েই দিচ্ছি, এখনই মুখস্থ হয়ে যাচ্ছে, কিন্তু উদাহরণগুলো এখন মুখস্থ হচ্ছে না, ওগুলো বাড়িতে গিয়ে ভালো করে পড়তে হবে যেন মুখস্থ হয়ে যায়। এবার কি থার্মোনাস্টিক চলন, ঠিক আছে? থার্মোনাস্টিক চলন বা শর্টক্যাপে থার্মোনাস্টি বলেছে। উদাহরণ কি, টিউলিপ ফুল। টিউলিপ ফুল মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় ফুল নাকি, জানি না, আমি ভুলে গেছি। পৃথিবীর র্যাফলেসিয়া ছিল না ওটা, এটাও মানে অনেকটা বড় হয় মনে হয়, আমার কিছু একটা মনে আছে এই ফুলের সম্পর্কে, যে বড় ছিল বা কিছু একটা ছিল। না, ছোট তো হয় না, এতটা হয়, এতটা হয়। আচ্ছা সব জায়গায় পাওয়া যায় না এই ফুলটা। আচ্ছা, বাড়িতে চাষ যাই হোক, না, শীতল জায়গা ছাড়া হয় না। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখ কি আছে। হ্যাঁ, উদ্ভিদের উষ্ণতার তীব্রতার উপরে নির্ভর করে যেটা হয় তাকে থার্মোনাস্টি বলা হয়, ঠিক আছে? উদাহরণ কি, টিউলিপ ফুল স্বাভাবিক উষ্ণতায় ফোটে, কিন্তু উষ্ণতা হ্রাস পেলে ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়, ঠিক আছে? শিম গাছের কি পাতা অধিক উষ্ণতায় বুঝে যায়, তাই না? এবার ডুমুর গাছটা আমি কিন্তু শিওর না ওটা আলোর তীব্রতার উপরে না টেম্পারেচারের তীব্রতার উপরে, ঠিক আছে? উদাহরণটা বইয়েও দেয়নি ডুমুরের, বইয়ে দিলে বোঝা যেত, তো ডুমুরটা অ্যাভয়েডই করিস। হ্যাঁ, তারপরে কি বলেছে, স্পর্শ, কম্পন, ঘর্ষণ, আঘাত প্রভৃতির প্রভাবে যেসব ন্যাস্টিক চলন হয় তাদেরকে কি বলা হয়, সিসমোনাস্টি বা সিসমোনাস্টিক চলন। যেমন এটা সবাই জানে, লজ্জাবতীর পাতা, তাই না? তারপরে আরেকটা কি বলেছে এখানে লাস্ট, যেটা কেমোনাস্টিক চলন। কেমোনাস্টিক মানে রাসায়নিক পদার্থের প্রভাবে। এবার কিছু কিছু গাছ আছে, জানিস তো তোরা, কিছু কিছু ফুল দেখে ওই কোনো একটা মাছি টাছি গিয়ে বসে, তারপর কি হয়, মাছি টাছি বসার পর ওরা বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে কেমোনাস্টিক চলন, যে ওই কোনো একটা প্রাণী আসছে, ওর যে রাসায়নিক পদার্থ সঙ্গে টাচ হচ্ছে তো গাছটা, তাই না? তো রাসায়নিক পদার্থটা চিনে ফেলছে যে এটা একটা প্রাণী আছে, প্রাণীর রাসায়নিক পদার্থ, তখন কি হচ্ছে, ফুলটা বন্ধ হয়ে যাচ্ছে, ওটাই হচ্ছে চলন, তাই না? ফুলের বন্ধ হয়ে যাওয়াটা হচ্ছে চলন। কার দ্বারা নিয়ন্ত্রিত হলো, রাসায়নিক পদার্থ দ্বারা, যেটা প্রাণীর দেহে স্পর্শ হওয়ার ফলে মানে সেটা গাছটা যখন বুঝতে পারলো যে এটা প্রাণীর কেমিক্যাল, স্পর্শ হয়ে প্রাণীর কেমিক্যালটা যখন টাচ হলো, ঠিক আছে? তো সেটা হয়ে যাচ্ছে কি কেমোনাস্টিক চলন। উদাহরণ কি বলেছে, সূর্য শিশির, ডায়োনিয়া প্রভৃতি পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কিনারায় পতঙ্গ বসলে কোশিকাগুলি খেয়ে ফেলে, ঠিক আছে? এবার এখানে একটা দেখ বক্সে কি বলেছে, আমরুল, বাবলা প্রভৃতি গাছে ফটোনাস্টিক ও থার্মোনাস্টিক চলনের সমন্বয়ে। আচ্ছা, এই যে বললাম না, ওই ফটোনাস্টিক মানে ফটো মানে কি আলোর দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর থার্মোনাস্টিক মানে কি এটা উষ্ণতার দ্বারা, আর যেখানে আলো সেখানে উষ্ণতা থাকে, তাই না? ওই জন্য এদের দুজনের কম্বিনেশনে কিছু কিছু চলন দেখা যায় গাছে, ঠিক আছে? আমরুল আর বাবলা গাছে, তাকে কি বলা হয়, নিকটিনাস্টিক চলন, ঠিক আছে? নিকটিনাস্টিক চলন, বোঝা গেল? এক্ষেত্রে দিনের বেলায় গাছের পাতা আলো ও তাপের প্রভাবে খুলে যায়, রাতে অন্ধকার ও কম তাপমাত্রায় বুঝে যায়, বোঝা গেল? ব্যাস। এবার পার্থক্যগুলো কি কি ছিল? সামগ্রিক স্থানান্তর কোথায় ট্যাকটিকে ঘটে, সামগ্রিক স্থানান্তর ঘটে, ট্রপিক আর ইয়েতে ঘটে না, তাই না? ট্রপিকে কি ঘটে, বৃদ্ধি ঘটে, আর এখানে কি ঘটে, রসস্ফীতি ঘটে, রসস্ফীতি জনিত চলন, তাই না? বা প্রকরণ চলন, ধীর বৃদ্ধিজ চলন, প্রকরণ চলন, আর এটা সামগ্রিক স্থান পরিবর্তন। তারপর কি বলেছে, উদ্দীপকের প্রভাব। এখানে কি উদ্দীপকের তীব্রতা, গতিপথ দুটার দ্বারাই নিয়ন্ত্রিত হয়, এখানে শুধু
গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, আর এখানে শুধু তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। বোঝা গেল? এবার কি বলেছে, উদ্ভিদের সামগ্রিক অঙ্গ মানে চলনের অঙ্গ। এখানে প্রথম জিনিসটাই এখানে আবার দিয়েছে যে এখানে সমগ্র অঙ্গ হতে পারে, আর এখানে ট্রপিক চলনে কি যেই জায়গাগুলো অপরিণত আছে মানে বর্ধনশীল সেই জায়গাগুলোই তো বাড়বে, তাই না? আর এখানে কি হবে, সাধারণত পরিণত দেহাংশ। বোঝা গেল? ন্যাস্টিক চলন, এটা কি বললাম, সাধারণত পরিণত দেহাংশ। সূর্যমুখীর ক্ষেত্রে সূর্যমুখীর ফুলটা যে ঘুরে যাচ্ছে সেটা কি পরিণত অংশ? ফুল মানে তো কচি কচি জিনিস, নতুন তৈরি হয়েছে, তাই না? সেটা তো তোর ওই পরিণত অংশ না, তবু ন্যাস্টিক চলন দেখাচ্ছে। তো ওই জন্যই এটা সাধারণত পরিণত অংশ হবে, পরিণত বললে সেটা ভুল। বোঝা গেল? এবার কি বলেছে, অঙ্গের বৃদ্ধি এখানে কি ঘটে না, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এখানে অঙ্গের বৃদ্ধি ঘটে, এখানে ঘটে না। এটা একটু আগেই বললাম যেটা। চলনের অভিমুখ সরল সরল বক্র, মানে কারণ যেদিকে উষ্ণতা সেদিকে ঘুরছে। এটা মানে কি, সরল অভিমুখ বক্র অভিমুখ মানে কি? যদি বক্র তাহলে তো এটাও বক্র হওয়ার কথা, এখানে সরল লিখলো কেন জানি না ভাই, এটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ দাদা ভাই, এই বইয়ে দুটোই বক্র আছে, দুটাই বক্র আছে, হ্যাঁ তাহলে তাহলে বুঝতে পারছি। এই দুটাতেই বেঁকে যায়, তাই না? আমি বলেছিলাম যে এই দু ক্ষেত্রেই বেঁকে যায়, কিন্তু এখানে বেকার কোনো কাজ নেই, এখানে গোটা গাছটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। অক্সিজেনের প্রভাব, ওই যে হরমোনের কথা বললাম না, অক্সিজেন হরমোন, তাহলে অক্সিজেন হরমোন কোথায় কাজে লাগছিল, যেখানে বৃদ্ধি পাচ্ছিল, তো এখানে বৃদ্ধি আছে, তো ওই জন্য এখানে অক্সিজেনের প্রভাব দেখা যাবে, তাই না? এদের বৃদ্ধির কোনো কেস নেই, ওই জন্য এখানে অক্সিজেনের প্রভাব নেই। হয়ে গেল কমপ্লিট। তাহলে আমরা কি কি বললাম আজকে? প্রথমে বললাম জীব, জীব আর জড় পড়লাম, তাই না? জীব, তারপর জড়, চলন গমন পড়লাম, চলনের ভাগ, তারপর সংবেদনশীলতা জিনিসটা কি বা সারা প্রদান জিনিসটা কি সেটা শুনলাম, তারপর কি উদ্দীপক জিনিসটা কি সেটা দেখলাম, মানে সেটা সারা প্রদানের কারণ, যেই কারণে যেই চেঞ্জের প্রভাবে ফলে সে রেসপন্স করছে বা সারা প্রদান করছে, তাই না? তো সেই কারণগুলো কি শরীরের ভেতর থেকেও তৈরি হতে পারে, আভ্যন্তরীণ, যেমন বিভিন্ন হরমোনের তোর হরমোনের প্রভাবে শরীর বিভিন্ন রকম করে রেসপন্স করে, যার গ্রোথ হরমোন বেশি সে বেশি লম্বা হবে, গ্রোথ হরমোন কম সে বেটে হবে, তাই না? তো তারপরে হচ্ছে বাহ্যিকও হতে পারে উদ্দীপক, যেমন ওই যে ওই উদাহরণটা দিলাম থাপড় মারার, তাই না? তারপর কি হচ্ছে, উদ্ভিদের সারা প্রদান কয়ভাবে সারা প্রদান করে, কয়ভাবে দেখায়, দুইভাবে, একটা হচ্ছে কি ধীর বৃদ্ধিজ চলন আর একটা প্রকরণ চলন বা রসস্ফীত জনিত চলন। তো ধীর বৃদ্ধি চলনটা কি হচ্ছে, এটা বড় হয়ে যাচ্ছে মানে স্থায়ীভাবে বেড়ে যাচ্ছে, তাই না? আর হচ্ছে রসস্ফীত জনিত চলন বা প্রকরণ চলন যেটা ছিল সেটা কি সাময়িক, ঠিক আছে, বা প্রকরণ এটার নাম, তাই না? এবার কি বলেছে যে এখানে ছটা কই গেল চলন, বোঝা গেল। এরপরে কি বলেছিলাম, ওই জগদীশ চন্দ্র বসুর টেস্কোগ্রাফের কথা বলেছিলাম, ওখান থেকে আমরা দুটা জিনিসই দেখতে পেলাম যে তোর আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবেও তোর কি হয়, মানে ওই ছন্দে একটা নির্দিষ্ট ছন্দে ছন্দে কি হয়, উদ্ভিদের বিভিন্ন সারা প্রদান দেখা যায়, আর বাহ্যিক উদ্দীপকের প্রভাবেও দেখা যায়, তাই না? তারপর আমরা মেইন টপিকে চলে আসলাম, সেটা হচ্ছে উদ্ভিদের চলন, 3 প্রকার। ট্যাকটিক মানে গোটা গাছটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। ট্রপিক মানে কি, যেদিকে আলো থাকবে সেদিকে বেঁকে যাবে আর সেদিকে বড় হবে, মানে এটা একটা উদাহরণ দিলাম, তাই না? আলো। আর ন্যাস্টিক চলন মানে কি, তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হবে, যেদিকে যেদিকে সূর্য যাচ্ছে, সূর্যমুখী ফুল সেদিকে সেদিকে ঘুরে যাচ্ছে। তো এখানে গমন হচ্ছে, এখানে বৃদ্ধির কোনো ব্যাপার নেই, কিন্তু ট্রপিক মানে কি বৃদ্ধি পাচ্ছে, আর এখানে ন্যাস্টিক মানে কি বৃদ্ধির কোনো ব্যাপার আছে না, এটা রসস্ফীতজনিত বা প্রকরণ চলন, তাই না? এবার ট্রপিক চলনে যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেখানে আমরা অক্সিন বলে একটা হরমোনের প্রভাবও দেখতে পারবো, বাকি দুটার ক্ষেত্রে দেখতে পারবো না, তাই তো? হ্যাঁ, এবার আর কি কি পড়লাম, এবার এদের হচ্ছে ভাগগুলো পড়লাম, তাই না? ট্যাকটিক চলন কতগুলো ছিল, 5টা ছিল, ফটো, কেমো, থার্মো, হাইড্রো, আর যেটা স্পেশাল ছিল এর ক্ষেত্রে সেটা হচ্ছে রিও, তাই না? এখানে টপিকের ক্ষেত্রে কি ছিল, 3টা, ফটো ছিল, হাইড্রো ছিল, আর জিও ছিল, তাই না? আর ন্যাস্টিকের ক্ষেত্রে 4টা ছিল, ফটো, কেমো, থার্মো, সিসমো। বোঝা গেল? ফটো মানে কি, আলো, ঠিক আছে। কেমো মানে কি, রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল। থার্মো মানে তাপমাত্রা। হাইড্রো মানে জল। রিও মানে জলস্রোত। জিও মানে গ্র্যাভিটি। আর সিসমো মানে স্পর্শ।
ঠিক আছে, এবার কি করলাম, জাস্ট এগুলোর প্রকারভেদগুলো পড়ে নিলাম যে ট্যাকটিকের মধ্যে ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক, থার্মোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক, রিওট্যাকটিক আছে, এদের মধ্যে এগুলো আর এগুলোর কি পড়লাম আমরা, উদাহরণ পড়লাম, তাই না? আর কিছু পড়েছি আজকে না? আর কিছু পড়িনি। তো উদাহরণগুলো আমি একবার বলে দিচ্ছি। তোর ফটোট্যাকটিকের উদাহরণটা খালি পড়তে হবে ট্যাকটিকের আন্ডারে। উদাহরণ কি? ক্ল্যামাইডোমোনাস আর ভলভক্স নামে শৈবাল এদের মধ্যে এই চলনটা দেখা যায়, ট্যাকটিক। বোঝা গেল? তাহলে উদাহরণ কি হয়ে গেল? ট্যাকটিকের মধ্যে শুধু আমাদের ফটোট্যাকটিকটা পড়তে হবে। উদাহরণ কি হয়ে গেল? ভলভক্স আর ক্ল্যামাইডোমোনাস, দুটা মাত্র, তাই না? কটা উদাহরণ হলো? দুটা। কি? ভলভক্স আর কি? ক্ল্যামাইডোমোনাস। ঠিক আছে। ফটোট্রপিকের ক্ষেত্রে কোথায় গেল ট্রপিক চলন? ফটোট্রপিক এখানে তিনটা জিনিসের পড়তে হবে। একটা হচ্ছে ফটোট্রপিকের, যেখানে কি আছে, ওই টবের ওই পরীক্ষাটা আছে, তাই না? কি হচ্ছে এদিকে দেখ। ফটোট্রপিকের উদাহরণ হয়ে গেল, খুব সোজা। জিওট্রপিকেরও খুব সোজা। ফটোট্রপিক মানে গাছের কাণ্ড যেদিকে বৃদ্ধি পাচ্ছে, আর জিওট্রপিক মানে হচ্ছে মূল যেদিকে বৃদ্ধি পাচ্ছে। এগুলো মূলত সব গাছেই দেখা যায়, আলাদা করে কোনো গাছ পড়তে হচ্ছে না, যেন, তাই না? সব গাছেই দেখা যায় এই টপিকগুলো। ঠিক আছে, টপিকের এই তিনটা চলনই সব গাছেই দেখা যায়, জেনারেলি পরিচিত সব গাছেই দেখা যায়। তাহলে কাজটা কত কম হয়ে গেল, এখান থেকে দুটা মাত্র, এখান থেকে সব গাছে মানে কোনোটাই মুখস্থ করতে হচ্ছে না, খালি ন্যাস্টিক চলনটা একটু খালি মুখস্থ করতে হবে তোকে, যে কোথায় কোথায় কি কি হয়। ফটোন্যাস্টিকের মধ্যে কি কি বলেছে বল? আর কি ছিল? হ্যাঁ, সূর্যমুখী, আর কিছু ছিল না? পদ্ম। কেমোনাস্টিকে কি ছিল? না, ওটা তো তোর বাবলা, আর এটা তো আরে ওই যে কলসপত্রী। কলসপত্রী। আর কি ছিল? বই দেখে বল না। এর আন্ডারে কেমোনাস্টিকের আন্ডারে ছিল তো আরো। এই যে এখানে কি আছে? সূর্য শিশির, ডায়োনিয়া। দেখে দেখে বলতে পারে না। সূর্য শিশির, ডায়োনিয়া, ডায়োনিয়া। আর কিছু ছিল না, তাই তো? এখানে তিনটা, এখানে সূর্যমুখী, পদ্ম, আর কিছু ছিল? আর কিছু ছিল না। তেঁতুল গাছ ছিল। আর কি ছিল? তেঁতুল ছিল এখানে, তাই না? তেঁতুল গাছের পাতা। থার্মোনাস্টিকের মধ্যে কি ছিল? টিউলিপ। আর কি ছিল? আর কিছু তো ছিল না। এই যে এই পেজে টিউলিপ আর শিম গাছ। টিউলিপ। না, ঠিক আছে, শিম গাছের পাতা ছিল, তাই না? আর সিসমোনাস্টিকের মধ্যে কি ছিল? সিসমোনাস্টিকের মধ্যে ওই যে লজ্জাবতী। লজ্জাবতী। আর কিছু ছিল? হ্যাঁ, স্পর্শ। কোথায়? এই যে ও না না সরি, এটা ভুল দেখেছি। থার্মোনাস্টিতে কি আর কিছু ছিল না। পাতার উদাহরণটা দিতে পারবো? থার্মোনাস্টিতে তেঁতুল গাছের পাতা তো ফটোনাস্টিকে বললাম না মনে হয়? হ্যাঁ, তেঁতুল গাছের পাতার পত্রগুলি কম আলোতে বুঝে যায়, তো লেখা আছে বইয়ে। এই জিনিসটা ভালো করে পড়বি কিন্তু, কোনটা ফটো আর কোনটা থার্মো, এদের মধ্যে কনফিউশন হয়ে যাবে। যেমন ওই ডুমুর ফুলটা আমি বলতে পারছি না, ভুলে গেছি যে ওটা ফটো, মানে ফটো হবে না থার্মো, কারণ আলো আর উষ্ণতা তো একসঙ্গেই থাকে সব জায়গায়, না? যেখানে লাইট সেখানে টেম্পারেচার। তো এখন কোনো একটা জিনিস তোর আলোর জন্য হচ্ছে না, টেম্পারেচারের জন্য হচ্ছে, ওটা বোঝাটা একটু টাফ। ওই জন্য এটা কি করতে হবে, একদম ভালো করে মুখস্থ করতে হবে যে হ্যাঁ, এই তিনটা তোর ফটোনাস্টিকেরই উদাহরণ, আর এই দুটা তোর টিউলিপ আর সিম, টিসি, তাই তো? টিসি সেটা কি? থার্মোনাস্টিকের। বোঝা গেল? থার্মোনাস্টিকের উদাহরণ টিউলিপ আর সিম, বাকি যেগুলো তোর মনে পড়বে সব কি ফটোনাস্টিকের উদাহরণ, তাই না? এই দুটা কনফিউজ হয়ে যায় মানুষ। হ্যাঁ, আরেকটা কি পড়েছিলাম, একটা এক্সট্রা জিনিস, সেটা হচ্ছে এই থার্মো ফটো নিয়েই এদের কম্বাইন্ড একটা চলন দেখা যায়, সেটাকে কি বলা হয়? কি নিকটোন্যাস্টিক না? নিকটিন্যাস্টিক। নিকটিন্যাস্টিক। এর এক্সাম্পল কি কি ছিল? এটা আলো আর উষ্ণতা দুটার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, বাবলা আর আমরুল, তাই না?
বাপলা হুম তাহলে পড়িয়ে দিলাম একবার মুখস্থ আরেকবার তোর বুঝিয়েও দিলাম বই থেকে, তারপরে আবার রিভিশন দেওয়ার জন্য গোটাটা আবার পড়িয়ে দিলাম, তাই না? মানে 3বার করে 3বার হয়ে গেল কিন্তু একই জিনিস বলা। 5টা পাতা আছে মাত্র, এরপরেও যদি পড়া করে না আসিস থ্যাংক ইউ স্যার। কপালে অনেক দুঃখ আছে কিন্তু। দাদা কালকে পড়ে নেবে কি এটা? না না কেন কালকে না কেন? কালকে কি আছে? ফিজিক্যাল না কালকে ভৌত বিজ্ঞান, এটা এটা তোরা লিখবি, আমি ভৌত বিজ্ঞানের তখন ছবি তুলে এটা বানাবো, ঠিক আছে? তারপর তোরা খাতা দিবি, ভৌত বিজ্ঞান পড়াবো, হয়ে গেল। আজকের মতো এটাই কাটতে দেই হ্যাঁ 5টা পাতা তো, 5টা পাতা 3বার আমি পড়িয়ে দিলাম, তো তুই পাচ্ছিস না কেন? দাদা আমার হচ্ছে